এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। তুই কোন সাহসে আমার অনুমতি না নিয়ে আমার বিছানার উপর বসেছিস? এই কথাটি বলেই আশিক জুইকে জোরে একটা থাপ্পড় মারে। জুই তার বরের এমন কাণ্ডে হকচকিয়ে ওঠে। জুইয়ের ভাগ্য এতটাই ভালো যে সে কখনো ভাবেইনি বাসর রাতেই তার স্বামী তার গায়ে হাত তুলবে। অসহায় দৃষ্টিতে জুইয়ের দিকে তাকিয়ে থাকে আশিক। কি হলো, কথা বলছিস না কেন? আমার বিছানায় শোবার কোনো অধিকার তোর নেই, কথাটা কান খুলে শুনে রাখ। আর শোন, বিয়েটা আমি মা বাবার জোড়াজোড়িতে করেছি, তাই বলে এই নয় যে তুই আমার সব কিছুর অধিকারী হয়ে গেছিস। আমার সব কিছুর অধিকারী একজনই, আর সে আমার ভালোবাসার মানুষ, লিজা। তোর এই বাড়িতে স্থায়িত্ব বড়জোর 8 মাস, এরপর তোকে আমি ডিভোর্স দিব আর লিজাকে বিয়ে করব। এই 8 মাসের জন্য মনে কর তোকে আমার দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছি। যদি মরার ভয় থাকে, কখনো আমার সব কিছুর উপর অধিকার খাটাতে আসবি না। জ্যান্ত মেরে ফেলবো একদম। এখন তো মাত্র থাপ্পড় দিয়েছি, তখন গলা টিপে মেরে ফেলবো, কথাটা মনে রাখিস। আর আমি যা বলেছি তা যদি এই বাড়ির কেউ জানে, তোর খবর আছে। ভেবে নিস, ওই দিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার বিছানায় তুই শুতে পারবি না, তোর স্থান নিচে, ফ্লোরে। এই বলে আশিক ফ্রেশ হয়ে ঘুমোতে চলে যায়। জুয়ের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। অন্যদিকে জুই আশিকের সব কথা বড্ড কষ্টে হজম করে নিল। তার কোনো আফসোস নেই, এতে অন্তত 8টা মাস তো সৎমায়ের অত্যাচার থেকে রক্ষা পাবে, এতেই অনেক। জুই কিছুক্ষণ আশিকের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে ভাবে, কি নিষ্পাপ লাগছে আশিককে। ঘুমালে যে কাউকে এত সুন্দর লাগে তা আগে কখনো জানা ছিল না। জুই আশিকের এই ঘুমন্ত চেহারা দেখলে কেউই বলতে পারবে না এই চেহারার মাঝে মুখোশধারী এক জানোয়ারও রয়েছে, যে কিনা বাসর রাতে অন্য মেয়ের জন্য তার স্ত্রীর গায়ে হাত তুলে। জুই এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে। বালিশার একটা কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে, প্রচণ্ড শীত তার উপরে, ফ্লোরে শুয়ে সামান্য একটা কাঁথা গায়ে দিয়ে শীতকে তো আর মানা যায় না, কিন্তু জুয়ের অভ্যাস আছে। সৎমায়ের অত্যাচার ওকে ফ্লোরে ও রাত্রি যাপন করতে হয়েছিল, তাই জুই এসবে অভ্যস্ত। ফ্লোরে শুয়ে চোখের পানি ছেড়ে দেয় জুই। এই রাতটাই তার কষ্টের জীবনের সাথী। তার কষ্টগুলো রাত ছাড়া আর কারো জানা নেই। জুই অতি সহজে কষ্ট প্রকাশ করে না। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে সৎ মায়ের অত্যাচারে জুই এতটাই অভ্যস্ত যে সে তার দুঃখ কষ্টগুলো প্রকাশ করতেই ভুলে গেছে। তার কষ্টগুলো সাক্ষী একমাত্র রাতগুলো। দিনে যতই নিজেকে সামনে রাখুক না কেন, রাতে সে আর নিজেকে সামলাতে পারে না। সৎ মায়ের ঘরে জুয়ের কপালে সুখ মেলেনি। ভেবেছিল স্বামীর ঘরেই হয়তো তার আসল সুখ, কিন্তু এখন জুয়ের মনে হচ্ছে তার কপালে সুখ নামক জিনিসটার ছিটে ফোটাও নেই। যা আছে তা হলো বড় বড় কষ্টের পাহাড়, যা পার হতে হতে জুয়ের সুখগুলো মরুভূমিতে পরিণত হবে। যাই হোক, জুই মেনে নিয়েছে তার ভাগ্যকে। অনেক ঠান্ডা পড়েছে। ঠান্ডায় ফ্লোরে শুয়ে থাকা জুই কাঁপতে থাকে। অনেক কষ্টের পর জুয়ের চোখেও ঘুমে ভরপুর হয়ে গেল। জুই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। পরের দিন সকালে কারো জোরে হুঙ্কার দেওয়ার শব্দে ভয়ে জুয়ের আত্মা কেঁপে ওঠে। চোখ তুলে তাকিয়ে দেখে আশিক অগ্নি দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। জুই বড্ড ভয় পেয়ে হকচকিয়ে উঠে বসে। আশিক জুয়ের চুলের মুঠি ধরে বলে, তোকে বিয়ে করেছি কি সকাল 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাতে? আহ, আমার খুব ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন, আর কখনো এমন হবে না। আমার মুখে মুখে কথা বললে জুতো দিয়ে পিটিয়ে গাল লাল করে দেব। আর তোকে আমি বিয়ে করেছি তো তুই এখন এই বাড়ির বান্দি হিসেবে থাকবি। আমার আম্মু আর বোনকে যেন রান্নাঘরের আশেপাশে না দেখি। দেখলি বুঝতে পারবি আশিক কি জিনিস। এখন রান্নাঘরে গিয়ে নাস্তা রেডি কর। জুই গোসল করে নেয়, কারণ বাড়ি ভর্তি মেহমান। সবাই তো ভালো মন মানসিকতার নয়, কেউ হুট করে উল্টাপাল্টা কিছু বলে ফেলতে 1 মিনিটও দেরি করবে না। তারপর জুই নামাজ পড়ে নেয়। জুই সব বাদ দিলেও নামাজ কখনো বাদ দেয় না। জুই দেখতে পায় কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, তবে আশিক যে বলল 10টা বেজে গেছে। যাই হোক, 10টা বাজেনি বলে তার বসে থাকলে চলবে না। একটু আগে আশিকের বলা কথাগুলো স্পষ্ট মনে আছে ওর, তাই জুই ওই দিকে আর ভ্রুক্ষেপ না করে সোজা রান্নাঘরে চলে যায়। মোটামুটি সবার ঘুম ভেঙে গেছে। আশিকের আম্মু রান্নাঘরে গিয়ে অবাক, সাথে কাজের মেয়ে শীতুও। বৌমা তুমি? জি আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তুমি কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে এলে? সেতু আর আমি তো পারতাম। কেন আম্মু, আমি এই বাড়ির বউ হয়েছি যখন
তখন কি রান্না করতে পারি না? হ্যাঁ অবশ্যই পারো, পারবে না কেন? তাহলে আপনি গিয়ে ঘুমান, আমি পারবো সব সামলাতে। আমি কি তোমার মায়ের মতো না? হ্যাঁ আম্মু। তাহলে পর কেন করে দিচ্ছ? আপনি না তুমি করে বলবে, বুঝেছো? আম্মু, তাহলে তুমিও আমাকে তুই করে বলবা, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই পারবি তো সবকিছু? জি আম্মু, খুব পারবো, তুমি যাও। জুইয়ের জোড়াজুড়িতে আশিকের আম্মু চলে যায়। আশিকের আম্মু মনে মনে অনেক খুশি, এমন একটা মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে। জুই সত্যি খুব লক্ষ্মী মেয়ে। জুই গ্রামে বসবাস করত, পড়ালেখায় খুব ভালো ছিল জুই, কিন্তু বাবা মারা যাওয়ার পর সৎ মায়ের জন্য পড়াশোনা আর হয়ে ওঠেনি। যখন আশিকের আব্বু আর আশিক গ্রামে যান, আশিকের আব্বুর খুব মনে ধরে জুইকে। ছেলের বউ হিসেবে জুইকে চুজ করে নেন। সবাই বিয়েতে রাজি ছিল, শুধু আশিক ছাড়া। আশিক বলেছিল এমন গাইয়া মেয়ে বিয়ে করবে না, কিন্তু বাবার জোরাজুরিতে শেষমেশ বিয়েটা করেই নিতে হয় তাকে। আশিকের বড্ড রাগ চেপে বসে জুয়ের উপর। ভাবি, আয়ানের সাহায্য করমু। তোমার নাম কি? সেতু। সেতু, তুমিও শুয়ে থাকো, আমি একাই পারবো। না ভাবি, আয় যাইতাম ন। প্রতিদিন তো আয় আর আম্মাজান মিল্লা নাস্তা রেডি হতাম। আজ তো আন্নের লগে করমু। ভাবি পিলি তান্নে না করিয়েন না। অনেক জোরাজুরি করার পরও সেতু যাচ্ছেই না, তাই জুই আর জোরাজুরি করলো না। সেতুও টুকটাক সাহায্য করেছে তাকে। সেতু মেয়েটাকে জুই খুব পছন্দ হয়ে গেল। খুব মিষ্টি একটা মেয়ে, 18-20 বছর হবে। সেতুরও জুইকে ভালো লেগেছে। বড্ড মিশুক একটা মেয়ে জুই, বড্ড বেশি সুন্দর নয় আবার কালো নয়। শ্যামবর্ণের চুল, হাঁটু অবধি টানা টানা চোখ, সব মিলিয়ে জুই মায়াবতীর থেকে কম না। রান্নার সব কাজে পারদর্শী। জুই কোনো কিছুর কমতি নেই। জুয়ের মাঝে বলতে গেলে জুয়ের সর্বপ্রকার গুণে গুণবতী। সকাল 9টায় জুই আর সেতু মিলে সব কিছু রেডি করে ফেলে। সেতু অবাক হয়ে যায় যে পিঠাও জীবনে দেখেনি, তা আজ প্রথম জুয়ের কাছ থেকে দেখছে। জুই টেবিলে সব নাস্তা সাজিয়ে দেয়, তারপর একে একে সবাই নাস্তা করে নেয়। জুইকে বলা হয় আশিককে নাস্তা রুমে দিয়ে আসতে। জুই রুমের সামনে যায় ঠিকই, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। ভয়ে ভয়ে ভেতরে ঢুকে জুই কিন্তু দেখে রুমে আশিক নেই। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পেছনে ফিরতেই আশিকের সাথে ধাক্কা লাগে। হাতে থাকাটা নিচে পড়ে যায়। বড্ড রেগে যায় আশিক। খেয়াল করে পাশে টেবিলে কাপে করে গরম কফি রাখা, দেখেই বোঝা যাচ্ছে কফিটা খুব গরম। আশিক রেগে মেগে কফিটা জুয়ের হাতে ঢেলে দেয়। জুই ব্যথায় কুঁকড়ে ওঠে। করুণ দৃষ্টিতে আশিকের চোখের দিকে তাকায় জুই, কিন্তু আশিকের চোখে কোনো দয়ার ছাপ নেই। যা আছে তা শুধু জুইকে কষ্ট দেওয়ার আকাঙ্ক্ষা। আমার অনুমতি না নিয়ে আমার রুমে এসেছিস কোন সাহসে? এসেছিস তো এসেছিস, আমাকে ধাক্কা দেওয়ার স্পর্ধা কিভাবে হয় তোর? জুয়ের হাতটায় ফোসকা পড়ে যায়, হাতে শুধু ফু দিতে থাকে। জুই সেতুর রুমের সামনে এসে সব কিছু দেখে ফেলে, চোখের পানি ছেড়ে দেয়। সেতু বড্ড কষ্ট হচ্ছে, তার জানে না জুই কিভাবে সহ্য করে আছে। জুয়ের দিকে একটা মলম ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে যায় আশিক। আশিকের চলে যাওয়ার পর দৌড়ে রুমে ঢুকে সেতু। ও ভাবি, ভাবি, ভাবি চাই আন্নের আত্মীয়ন। সেতু খেয়াল করে হাতের অনেকটা জায়গা জুড়ে ফোসকা পড়ে গেছে। সেতু তাড়াতাড়ি জুয়ের হাতে মলম লাগিয়ে দেয়, আর জুই ব্যথায় চোখ অফ করে আছে, মুখ দিয়ে একটা শব্দ করছে না। ভাবি আন্নে আর লগে চলেন। চলো সেতু। সেতু জুইকে রান্নাঘরে নিয়ে যায়। ভাবি বাইয়ে আন্নের আত্মীয়ন হুড়ি দিল কিল্লায়। সেতু, এসব কিছু কাউকে বলবে না প্লিজ। ভাইয়ে বিয়া করছে 2 দিন হইতে আন্নের গাত হাত তুলে কত বড় সাহস! আর আন্নে কন আয় কি ওরে কইতাম? আয় যদি অন্য কি ওরে কই, হেই বেটা আন্নেরে আরো মারব। আমার কিছু হবে না সেতু, এই সব কিছুতে আমার অভ্যাস আছে। উনি আমাকে পছন্দ করে বিয়ে করেননি, বাবা মায়ের জোরাজোরিতে বিয়ে করেছেন। হে আল্লাহ, আন্নের গাত হাত তুলবো? আমার মাথায় হাত দিয়ে কসম কেটে বলো তুমি ওনার কথা কাউকে বলবা না। ভাবি আন্নে কি মানুষ নি? মানুষ হলে তো আর এমন হতো না। বাদ দাও সেতু, ওই রুমটা পরিষ্কার করতে হবে। আয় করিয়ে রান্নে এন্ডে তা হ্যান। তুমি পারবে না সেতু। হার মো। সে তো খুব জিদ্দি মেয়ে। জুইকে বসিয়ে রেখে নিজেই রুমটা পরিষ্কার করে আসে। সকালে নাস্তা করার অভ্যাস নেই জুয়ের, তাই করছে না সে। জুই নাস্তা করতে আসছে না দেখে তাদৃশা গিয়ে জুইকে ডেকে নিচে নাস্তা টেবিলে নিয়ে আসে। জুইকে আশিকের পাশে বসানো হয়। ভয়ে জুয়ের হাত পা কাঁপছে। নাস্তার টেবিলে আশিকের ব্যবহার দেখে জুই আর সেতু অবাক না হয়ে পারল না। আশিক জুইকে বলে, কি হয়েছে জুই? 2 মিনিটের মধ্যে আসছো বলে 20 মিনিট শেষ হয়ে গেল, আসলে না কেন? মানে
আহা, জুই মামুনির হয়তো কোনো কাজ ছিল, বাদ দাও, সবাই এখন নাস্তা করে নাও। সবাই নাস্তা করে নাই। জুই রুমে আসো তো। জুই রুমে যাবে এমন সময় জুয়ের পথ আটকায় সেতু। ভাবি, আন্নে যাইয়েন না, ভাইয়ে আন্নেরে আবার মারবো। মার কপালে যদি লেখাই থাকে তা কেউ আটকাতে পারবে না। সে তো তুমি যাও। আর বললাম না আমার এসবে অভ্যাস আছে। ভাবি, সেতুর সাথে কথা বলায় জুয়ের রুমে আসতে একটু দেরি হয়ে যায় আর আশিক রেগে যায়। তোর এতক্ষণ লাগে রুমে আসতে? নিচের দিকে তাকিয়ে থাকে জুই। শোন, নাস্তার টেবিলে যেটা করেছি সেটা অভিনয় ছাড়া কিছুই নয়। স্বপ্নেও কখনো ভাবিস না এমনটা হবে। আমার থেকে কষ্ট ছাড়া আর কিছু আশা করা নির্থক, বোকামি ছাড়া কিছুই না। কখনো যদি আমার আব্বু আম্মু জানতে পারে আমি তোকে কষ্ট দিয়েছি, এসব কথা মনে রাখিস। ওই দিনই তোর পৃথিবীতে শেষ দিন। আর হ্যাঁ, এখন থেকে এ বাসার সব রান্না তুই করবি। আমার আম্মুকে যেন রান্নাঘরের আশেপাশেও না দেখি। ছোট লোকের মতোই থাক। এই কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায় আশিক। আশিকের শেষের কথাটায় খুব কষ্ট হচ্ছে তার। জুয়ের মুখে তাচ্ছিল্যের হাসি। ভাগ্যে তার আরও কত কিছু আছে সেটা জানা নেই জুয়ের। দুপুরের জন্য খাবার রান্না করতে হবে, তাই জুই আর দেরি না করে রান্নাঘরে চলে যায়। আশিক লিজার সাথে দেখা করতে যায়। লিজা শুনতে পায় যে আশিক বিয়ে করে নিয়েছে। খুব রেগে আছে লিজা। ভালোই তো আমাকে বিয়ে করবে বলে ঠকিয়েছ তুমি আমাকে। ছি। দেখো লিজা, বিয়েটা আমি স্বইচ্ছায় করিনি, আব্বু আমাকে জোর করে বিয়েটা করিয়েছে। লজ্জা করে না তোমার? প্রেম করো একজনের সাথে আর বিয়ে করেছো অন্য একটা মেয়েকে। তোমার আব্বুরও রুচি এমন জেনে আমার ঘৃণা হচ্ছে। ছি। শেষে কিনা একটা গ্রামের গায়া মেয়েকে নিজের ছেলের বউ করে আনলো। দেখো লিজা, যা বলার আমাকে বলো। আমার আব্বুকে নিয়ে একটা কথাও বলবে না। আব্বুর প্রতি দরদ হচ্ছে নাকি? ওই গায়া মেয়েটা কালো জাদু করেছে। কি বলতে চাও তুমি? বলতে চাই তুমি একটা কাপুরুষ। হাউ ডিয়ার ইউ! রাগ দেখাবে না। শিক্ষিত একটা ছেলে হয়েও আব্বুর ভয়ে একটা গায়া মেয়েকে বিয়ে করতে পারে, সে আর কেমন পুরুষ তা আমি ভালো করেই জানি। ছি, আই হেট ইউ। জুয়ের জন্য আশিককে এতগুলো কথা শুনতে হলো। খুব বেশি রেগে গেছে আশিক। চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তার গাড়িটা খুব দ্রুত চালিয়ে বাসায় যায় আশিক। রুমে গিয়ে দেখে জুই রুমে আছে, একটা কিছু খুঁজছে। আশিক দরজা অফ করে হাতে বেল নিয়ে জুয়ের দিকে এগিয়ে আসে। জুই পেছনে ফিরে আশিককে দেখে ভয় পেয়ে যায়। আশিকের লাল চোখ দেখে জুই ঘামতে শুরু করে। আশিক জুয়ের দিকে এগিয়ে আসে। জুই পেছাতে পেছাতে দেওয়ালের সাথে ধাক্কা লাগে। তার আশিক বেল দিয়ে জুয়ের শরীরে ইচ্ছে মতো আঘাত করে নিজের রাগ কমায়। রুমের দরজা লক করে ছাদে চলে যায় আশিক। ফ্লোরে জুয়ের নিস্তেজ দেহটি পড়ে আছে। জুয়ের শরীরে সেন্স নেই, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে আশিকের আঘাতে। কিছুক্ষণ পর জুয়ের সেন্স ফিরে আসে। সারা শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। জুয়ের আস্তে আস্তে উঠে ফ্রেশ হতে চলে যায়। ঝর্ণার নিচে বসে চোখের পানি ছেড়ে দেয় জুই। এত কষ্ট আর নিতে পারছে না সে। খুব ইচ্ছা করছে মরে যেতে। বেঁচে থেকে এত কষ্ট পাওয়ার থেকে মরে যাওয়াই তার জন্য শ্রেয়। জোহরের আজান পড়ে গেছে। ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়ে যায় জুই। আশিক রুমে এসে দেখে জুই নামাজ পড়ছে। সে অবাক না হয়ে পারল না, কারণ এতটা আঘাত করার পরও জুয়ের মুখ থেকে উফ শব্দটা শুনেনি সে। আশিক আর কিছু না ভেবে ফ্রেশ হতে চলে যায়। জুই আর সেতু মিলে টেবিলে খাবার সাজায়। আশিক ফ্রেশ হয়ে এসে দেখে জুই খাবার রেডি করছে। আশিকের আব্বু আম্মু এসে অবাক, এই মেয়ে কিভাবে পারে এত কিছু সামলাতে। বৌমা, তুমি এত কষ্ট করতে গেলে কেন? না আম্মু, কষ্টের কি আছে? বাবা মার জন্য কিছু করতে পারলে সন্তানেরই মঙ্গল। ভাবি, আমরা সত্যিই খুব লাকি তোমার মতো এমন একটা মেয়েকে ভাইয়ের বউ হিসাবে পেয়ে। জুই একটু মুচকি হাসে, যে আশিক লক্ষ্য করে মুচকি হাসলেও মেয়েদের এত সুন্দর লাগে তা আগে জানা ছিল না তার। এই জুই, তুমি দাঁড়িয়ে আছো কেন? খাবে না তুমি? আমি পরে খেয়ে নিব। না ভাবি, তুমিও আমাদের সাথে খাবে, বসো বলছি। সবার জোড়াজুড়িতে জুইও আশিকের পাশে বসে। জুই পুরো শরীর খুব ভালোভাবে ঢেকে রাখলে হাত দিয়ে তো খেতে হবে, তা কি আর লুকিয়ে রাখা সম্ভব? আশিক দেখে জুয়ের পুরো হাত রক্তবর্ণ ধারণ করে আছে। ফোসকা পড়ায় হাতটা ফ্যাকাশে হয়ে গেছে। তার উপর বেল্টের আঘাত পড়ায় হাত থেকে রক্ত পড়বে এমন হয়ে আছে। আশিক জুইকে আঘাত করেছে এমনটা কাউকে বুঝতে দেয়নি জুই। সেতু কেউ না। জুইকে যখন আশিক মেরেছিল সেতু তখন ঘুমিয়ে থাকায় কিচ্ছু বুঝতে পারেনি। খাবার শেষ করে জুই রান্না করে গিয়ে একটা ব্যথার ওষুধ খেয়ে নেয়। এইভাবে বিকেল সন্ধ্যা গড়িয়ে রাত এসে যায়। ডিনার সেরে যে যার রুমে চলে যায়। জুই আর সেতু মিলে সব পরিষ্কার করে জুই সেতুর সাথে রান্নাঘরে ঘুমিয়ে যায়। সারাদিনের ক্লান্ত দেহ, তার উপর ব্যথা দুটো নিয়ে ঘুমের দেশে পাড়ি জমায় জুই। এদিকে আশিক
বিকেলে জুয়ের জন্য ব্যথার ওষুধ নিয়ে আসে রাতে জুইকে দিবে বলে। অনেকক্ষণ অপেক্ষা করে দেখে জুই আসছে না। বিরক্ত হয়ে আশিক রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে যা দেখে আশিক তাতে সে ঘাবড়ে যায়। আশিক দেখে জুয়ের শরীর জ্বরে পড়ে যাচ্ছে। এখন যদি আশিকের আব্বু আম্মু এসে এটা দেখে তাহলে খুব খারাপ কিছু একটা হয়ে যাবে। আশিক ভেবেছিল কখনো জুইকে স্পর্শ করবে না, কিন্তু এখন পরিস্থিতি তার উল্টো। আশিক জুইকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। রাগে শরীরটা জ্বলছে তার। আশিক জুইকে বিছানায় না শুইয়ে ফ্লোরে শুইয়ে দেয়। এমনিতে তো জ্বর, তার উপর ফ্লোরে ঠান্ডা। একবারের জন্য জুয়ের দিকে আর ফিরে তাকায়নি আশিক। সে নিজের মতো করে ঘুমিয়ে পড়ে। জুয়ের কোনো দরকার নেই। তার জুই বাঁচলো কি মরলো তাতে তার কিছু আসে যায় না। জ্বরে কাতরিয়ে সকালে ঘুম ভাঙেনি জুয়ের। আশিক ঘুম থেকে উঠে দেখে জুই খুব আরামে ঘুমাচ্ছে, যা তার একদমই পছন্দ নয়। আশিক ওয়াশরুম থেকে পানি এনে জুয়ের মুখে ছুঁড়ে মারে। হকচকিয়ে উঠে বসে জুই। বড্ড ভয় পেয়ে গেছিল সে। শরীরে ব্যথার জন্য উঠতেই পারছিল না। হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ায় হাত পা ছেড়ে দিচ্ছে তার। মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। সকাল এখনো হয়নি তোর? ভুল হয়ে গেছে, দুঃখিত। একদম ন্যাকামি করবি না, ন্যাকামি আমার পছন্দ নয়। আশিকের উত্তর পেয়ে ফ্রেশ হতে চলে যায় জুই। জুয়ের মনে পড়ে সে রাতে তো রান্নাঘরে শুয়েছিল, তাহলে এখানে এলো কিভাবে? আর রাতে জ্বরও এসেছিল, তা জুই ভালোই বুঝতে পারছে। হয়তো আশিক তাকে রুমে নিয়ে এসেছে। আব্বু আম্মুর ভয়ে কিন্তু আশিক তো তাকে বিছানায়ও শোয়াতে পারত। পরে জুয়ের মনে পড়ল তার স্থান ফ্লোরে, বিছানায় নয়। একটা দীর্ঘশ্বাস ছাড়ে। জুয়ের ফজরের নামাজ ও পড়া হয়নি, কাজা হয়ে গেল। দুপুরে পড়ে নেবে বলে সিদ্ধান্ত নেয় জুই। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলে দেখতে পায় সব রেডি। সেতু আর আশিকের আম্মু মুচকি মুচকি হাসে। আম্মু, আপনারা কেন কষ্ট করতে গেলেন? কষ্টের কি আছে বৌমা? তুই আজকে ঘুম থেকে উঠতে পারিসনি, তাই আমি রান্না করছি। আর তোর মায়ের শরীর থেকে শক্তি কমে যায়নি। হ্যাঁ হ্যাঁ জুই মামুনি, তোমার মায়ের শরীর এখনো সুপারম্যানের মতো শক্তি আছে। আশিকের আব্বুর কথা শুনে সেতু আর তাদরিশা হেসে ওঠে। তুমি মনে হয় আমাকে খোঁটা দিয়ে কিছু বললে? না না, আমি কেন তোমাকে খোঁটা দিতে যাব? আমি তো ব্যাস এটাই বললাম যে আমার বউয়ের শরীরে এখনো সেই পাওয়ার। হয়েছে, আর বলতে হবে না। আশিক ফ্রেশ হয়ে নিচে আসে, দেখে সবাই কোনো কারণে হাসছে। কি ব্যাপার, সবাই হাসছো যে? ও কিছু না। আশিক, তুমি অফিসে যাবে না? হ্যাঁ আব্বু, যাব। অফিসে কিছু কাজ পড়ে আছে, দেখো তো একটু। ওকে আব্বু। আশিকের আব্বু ফোনটা বেজে উঠে ফোনের দিকে তাকিয়ে দেখে রায়হানের ফোন। হ্যাঁ রায়হান, বলো, হঠাৎ এত জরুরি? ওকে ওকে, আমরা চেষ্টা করব। সবাই আশিকের আব্বুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে আব্বু? রায়হান বলছিল ওর নাকি কোনো জরুরি কাজ আছে, তাই আমাদেরকে যেতে বলছে। এখন তোমরা কি বলো? এত করে যখন বলছে তখন নিশ্চয়ই আমাদের যাওয়া উচিত। আশিক, তুমি কি বলো? না আব্বু, তোমরা চলে যাও, আমার তো আর যাওয়া হচ্ছে না। কেন ভাইয়া, চল না ঘুরে আসি। কতদিন হলো কানাডায় যাই না। অফিসের সামনে সপ্তাহে জরুরি একটা মিটিং আছে, আর ডিলটা ফাইনাল করতে হবে। এখন যদি ডিলটা ক্যান্সেল করি তাহলে আমাদের কোম্পানির ক্ষতি হয়ে যাবে। ওকে, তাহলে তুই যাস না, কিন্তু জুই? না আম্মু, আমিও যাব না। আশিক যখন যাচ্ছে না, তুইও যে যাবি না সেটা আমার ভালোই জানা আছে। ওকে, তুই আর আশিক পরের বার যাস। আশিক ভেবেছিল জুই যাবে, কিন্তু জুই যাবে না শুনে মাথায় রাগ চেপে বসলো তার। আর অন্যদিকে খুশিও হলো, জুইকে কষ্ট দেওয়া যাবে এটা ভেবে। দুপুরে লাঞ্চ করে আশিকের আব্বু আম্মু আর তাদরিশা আশিক, সেতু আর জুয়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। তিনজনের মনই খারাপ জুই আর আশিক যাচ্ছে না দেখে। দেখো তানভীর, আমার ইচ্ছে করছে না আশিকের সাথে অ্যাক্টিং করতে। লিজা, কাম অন, কি বলছো তুমি? মাথা খারাপ না? তিলে তিলে বুনা ফাঁকটাকে ধ্বংস করে দেব। এটা তো তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো হয়ে যাবে। তো কি আর করার? বিয়েই তো করেছে, সম্পত্তি তো আর আশিক তার বউয়ের নামে দিয়ে দেয় নাই, তাই না? কি গ্যারান্টি আছে যে ওই বুড়োটা আশিকের সব সম্পত্তি ও মেয়েটার নামে দিয়ে দেয়নি? তুমি খালি খোঁজ নাও আশিকের সম্পত্তি কার নামে। আশিকের নামে হলে তো কোনো কথাই নেই, আর ওই মেয়েটার নামে হলে আমাদের একটু কষ্ট করতে হবে, এর থেকে বেশি কিছুই না। আমার কেমন যেন লাগছে তানভীর। সব ঠিক হয়ে যাবে, আমাদের প্ল্যান সাকসেসফুল হবেই হবে, হতেই হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, হতেই হবে।
আই লাভ ইউ। বাই। আই লাভ ইউ টু। লিজার ফোন আসে আর জানতে পারে আশিকের বাবা মা আর বোন কানাডায় চলে গেছে। এটা শুনে লিজি আর তানবীর খুব খুশি। লিজা একটু বেশি খুশি। জুইকে কষ্ট দিতে কোনো অসুবিধা হবে না বলে শয়তানি হাসিতে ফেটে পড়ে লিজা। আশিককে জানিয়ে দেয় যে সে তার বাসায় আসছে। আশিকও আর না করেনি, যেহেতু বাসায় কেউ নেই তাই প্রবলেমও হবে না। শোন, জি বলেন। রাতে আমার ফ্রেন্ডসটা আসবে, তাদের জন্য খাবার রেডি কর। আর হ্যাঁ, খাবারের মধ্যে 10-12 রকমের আইটেম যেন থাকে। যদি কোনো কিছু ভুল হয় দেখিস তোর কি অবস্থা করি আমি। আশিকের কথা অনুযায়ী কাজে নেমে পড়ে জুই আর সেতু। আশিককে সেই লেভেলের গালি দিচ্ছে সেতু। কাজ করতে করতে আসরের আজান পড়ে যায়। আসরের নামাজ আদায় করে জুই বাগানে গিয়ে বিভিন্ন ফুলের গাছগুলোতে পানি দেয়। ফুল ওর একটু বেশি পছন্দ, সেটা যে ফুলই হবে হোক। বাগানে ফুলের টবে পানি দেওয়া শেষে রুমগুলো ভালোভাবে গুছিয়ে রাখে সে। অগোছালো অপরিষ্কার অপরিচ্ছন্ন তা ওর একদম পছন্দ নয়। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে জুই। রাতে আশিক তার রুমে কম্পিউটারে অফিসের কাজ করছে। জুই আর সেতু ড্রয়িং রুমে বসা। জুই বই পড়ছিল আর সেতু টিভি দেখছিল। স্টার জলসা জি বাংলা না দেখলে ওর চলেই না। জুই বুঝতে পারে হয়তো আশিকের ফ্রেন্ডসটাই এসেছে, তাই সে রান্নাঘরে চলে যায়। সেতু গিয়ে দরজা খুলে দেয়। ও আন্নেরা আইসেনি, আন্নেরা ভিতরে আইয়েন। হ্যাঁ। আশিকের ফ্রেন্ডসরা ভেতরে আসে। তার মধ্যে থেকে একটা মেয়ে ড্রয়িং রুমে না বসেই উপরে আশিকের রুমে চলে যায়। জুয়ের আর বুঝতে বাকি রইল না মেয়েটিকে। লিজা আশিকের রুমে গিয়ে বলে, হাই সুইট হার্ট। আরে লিজা, তুমি এসে গেছো? কেমন আছো তুমি? তুমি আছো তো? তাহলে আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। সরি ওই দিন তোমাকে খারাপ কথাগুলো বলার জন্য। আর তুমি তো জানো রাখলে আমার ব্যালেন্স ঠিক থাকে না। আর ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আই লাভ ইউ মাই হার্ট। আই লাভ ইউ টু। জান, ওই গাইয়া মেয়েটা কোথায়? রান্নাঘরে হয়তো। ছোট লোকদের ওইখানেই মানায়। চলো, আমাদের জন্য নিচে সবাই অপেক্ষা করছে। চলো। সিঁড়ি দিয়ে নিচে নামতেই আশিক আর লিজা লক্ষ্য করে জুই সবাইকে কফি আর নাস্তা দিচ্ছে। লিজার বুঝতে আর বাকি রইল না এই মেয়েটিকে। রাগে শরীর জ্বলে উঠল তার। আশিক আর লিজাও এসে বসে। জুই তাদেরকে কফিও দিতে চায়, তারা না করে দেয়। আশিক সেতুকে দিয়ে ওদের জন্য কফি নিয়ে আসতে বলে। জুই কিছু বলল না। সবাই নাস্তা দিয়ে জুই রান্নাঘরে চলে যায়। সেতু আশিক আর লিজাকে কফি দিয়ে রান্নাঘরে চলে আসে। ভাবি, ভাইয়ের লগে ওই ফেতনিল্লাহান মাইয়া কেডা? ওটা তোমার ভাইয়ের ভালোবাসার মানুষ। আর সে তো শুনো, মানুষ কখনো পেতনির মতো হয়? মানুষকে পেতনি, ভূত, প্রেত ইত্যাদির সাথে তুলনা করা ঠিক না, বুঝছো? হ বুঝছি। আমারে আইসে শিখাইতে। ওই মেয়েরে ভালো করে দেখছেন কেমন খবিশদের মতো ছোট প্যান্ট শার্ট পরে আছে। অন্যের অগোচরে তার নামে খারাপ কথা বললেই গুনাহ হবে। উনার হয়তো ওইভাবেই ভালো লাগে, তাই উনি ওইভাবে আছেন। আমাদের বলে কি কোনো লাভ হবে বলো? বাদ দাও সেসব। আচ্ছা বাদ। ভাবি, তোমার জামাইকে অন্য মেয়ের সাথে দেখে কষ্ট হচ্ছে না? সেতুর কথা শুনে কলিজা মোচড় দিয়ে উঠে জুয়ের। সত্যি, নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখলে হয়তো নিজেদের বড্ড খারাপ লাগে। খারাপ লাগলে এখন কিছু করার নাই সেতু। কপালের লিখন কেউই খণ্ডাতে পারে না। সেতু আর কিছুই বলল না। কি বা বলার থাকতে পারে তার? নিজের ভালোবাসার জন্য নিজের বউকেও কেউ অস্বীকার করে, তা আগে জানা ছিল না জুয়ের। খাবার টেবিলে ওই মেয়েটা কেড়ে আশিক? এ বাড়ির কাজের লোক। জুয়ের বুকে ক্ষতের সৃষ্টি করে কথাটি খুব কষ্ট হচ্ছে। জুয়ের কাজের লোক বলে পরিচয় দিল আশিক। তার জুয়ের কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু মুখে প্রকাশ করছে না। খাবার শেষে, এ মেয়ে, তোমার নাম কি? জি, আমার নাম জুই। ও, তোমার নামের মতো আপু তুমিও খুব সুন্দর, আর তোমার রান্নাও অসাধারণ হয়েছে, তাই না রে? আশিকের নিজেরই মনে হচ্ছে সে যেন এক অমৃত খাবার খেয়েছে। সত্যি খাবারগুলো খুব স্বাদ হয়েছে। আশিক কিছুই বলল না। লিজা রেগে শেষ। খাবার স্বাদ হয়েছে সেটা কি তোদের সবাইকে মাইক বাজিয়ে বলতে হবে? বারে, আমরা বলছি তাতে তোর এত প্রবলেম কি? আমার কিছুই না। আশিক, উপরে আসো একটু। চলো, এই তোরা একটু ওয়েট কর। হ্যাঁ ওকে। আশিক আর লিজা আশিকের রুমে যায়। জুয়ের খেতে ইচ্ছে করছে না, তাও সে তোর জোড়াজড়িতে অল্প খায় জুই।
তারপর সব কিছু পরিষ্কার করে নেয়। ড্রয়িং রুমে আশিকের ফ্রেন্ডসরা একা একা বসে আছে। এটা কেমন যেন দেখাচ্ছে, তাই জুই আর সেতু সেখানে যায়। জুই, এদিকে আসুন। জি বলেন, আপনাদের কিছু লাগবে? লাগলে বলেন, আমি নিয়ে আসছি। না, আমাদের এখন কিছু লাগবে না, খাবার অনেক স্বাদ হয়েছে, তাই বেশি খেয়ে ফেলছি। বাই দা ওয়ে জুই, তুমি গান গাইতে পারো? হ্যাঁ, তবে বেশি না, আর আমার গানের গলা ভালো না। ভালো কি খারাপ সেটা আমি দেখব, আগে তুমি গাও। আসলে আহা, গাও না প্লিজ। গান গাইতে বাধ্য হয়। জুই গান গাইতে শুরু করে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রঙের আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রঙের আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরে পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। সবাই অবাক হয়ে জুয়ের গানটি শুনছে। কারো খালি গলায় গাওয়া গান এত সুন্দর হয় তা আগে জানা ছিল না তাদের। আশিকও উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুয়ের গান শুনছে। আশিকও অবাক, কারণ জুই গানও গাইতে পারে, এটা জানা ছিল না আশিকের। আর সবচেয়ে বড় কথা, জুয়ের কণ্ঠ খুব সুন্দর। আশিক নিচে নেমে আসে, জুই আর সে তো চলে যায়। আশিক, তোদের কাজের মেয়েটা সত্যিই অসাধারণ। ঠিক বলেছিস, সব গুণই আছে দেখছি। তার মাঝে যেমন রান্না বান্না, তেমন পদ্মাশীল, আবার গানের কণ্ঠ। যে এই মেয়েটাকে বউ হিসেবে পাবে, তার জীবনকে সে আলোকিত করে রাখবে, খুব লাকি হবে সে। কাজের মেয়ের আবার বিয়ে হয় নাকি? হবে না কেন ভাই? আর তুই যদি বলিস, আমি আমার আব্বু আম্মুকে এই মেয়েটার সম্পর্কে বলবো। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার লাইফটাকে আলোকিত করবার জন্য এরকমই একটা মেয়ে দরকার। ছি, তোর রুচি এত নিচু মানে আগে জানা ছিল না। শিশিরের রুচি নিচু মানের হতে যাবে কেন রে আশিক? দেখছিস না কেমন একটা গাইয়া মেয়েকে ও নিজের লাইফ পার্টনার করার কথা ভাবছে। তো এখানে রুচি নিচু মানের কি আছে আশিক? আর শোন, গ্রামের মেয়েরাই সবচেয়ে ভালো মনের মানুষ, তাদের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। ও গাইয়া, এটা জেনে ওকে আমার আরও বেশি পছন্দ হয়ে গেল রে। আশিক, তুই তো লিজাকে ভালোবাসিস, জানি না বেশি দিন টিকবে কিনা, কিন্তু যদি একটা গ্রামের সহজ সরল মেয়েকে ভালোবাসতি, দেখতি তুই কখনো ঠকতি না। আর শিশির শোন, মেয়েটা অনেক ভালো আর মিশুক মনের মানুষ। মানুষ তো মানুষই, তাকে ছোট করে দেখা আমাদের মতো শিক্ষিত মানুষের মানায় না, বুঝলি? যাই হোক, বাদ দে, আমরা এখন আসি রে। সে কি, এত রাতে চলে যাবি? হ্যাঁ রে, কাজ আছে, যেতেই হবে। রাতে এখানে থেকে যেতি? অন্য একদিন আসবো, প্লিজ রাগ করিস না। ওকে, সাবধানে যাস। ওকে। আশিকের ফ্রেন্ডসরা চলে যায়। আশিক রান্নাঘরের সামনে এসে দেখে জুই নামাজ পড়ছে। জুইয়ের মাথার চুল এখনো দেখেনি আশিক, সারাক্ষণ ওড়না পেঁচিয়ে রাখে জুই। আজকে রান্নাঘরের অপোজিটের রুমটায় ঘুমাবি তোরা, রান্নাঘরে না, পরে অসুস্থ হয়ে গেলে আমার ঘাড়ে পড়বে সব। এই কথাটি বলে রুম থেকে বেরিয়ে যায় আশিক। জুই আশিকের কথা মতো নামাজ শেষ করে রুমটায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর আশিকের রুমে আশিক আর লিজা এক অবৈধ খেলায় মেতে উঠেছে। আশিকেরও মনুষ্যত্ববোধ লোপ পেয়ে গেছে। মাঝরাতে জুয়ের ঘুম ভেঙে যায়, ফোনও ব্যবহার করে না। কয়টা বাজে তাও জানার উপায় নেই। মোট কথা, জুই জানেই না ফোন কিভাবে ব্যবহার করে। কখনো ফোনটা হাতে নেওয়ার সাহস হয়ে ওঠেনি, সময় জানা নেই। তবুও জুই ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ওযু করে আসে। জুই উদ্দেশ্য তাহাজ্জুদ নামাজ পড়া। জুই জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। জুই জানে মাঝরাতের এই সময়টুকুতে মহান আল্লাহ তাআলার নিকট বান্দা কোনো কিছু মন দিয়ে চাইলে মহান আল্লাহ তাআলা তার বান্দা সেই চাওয়া
কখনো অপূর্ণ রাখেন না। তাই জুই খুব মন দিয়ে আল্লাহ তাআলার নিকট কিছু চাইছে, যা শুধু জুই জানে। আশিকেরও কেন জানি না ঘুমটা ভেঙে যায়। পানিরও খুব তেষ্টা পেয়েছে। রান্নাঘরে গিয়ে একটু পানি খেয়ে নিলে মন্দ হয় না। যেমন ভাবা তেমন কাজ। আশিক রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নেয়। রান্নাঘর থেকে রুমে যাওয়ার সময় কি যেন মনে করে আশিক একবার জুয়ের রুমে যাবে কিনা ভাবছে। মনটাও কেন জানি না জুইকে একটু দেখতে চায়। শিশিরের কথাগুলো বড্ড ভাবাচ্ছে তাকে। আশিক সত্যি জানতে চায় জুয়ের মধ্যে কি সেই গুণটা আছে। আশিক রুমের সামনে গিয়ে দরজায় হাত লাগাতেই দরজা খুলে যায়। আশিক ভেবেছিল রুমের দরজা হয়তো বন্ধ থাকবে, কিন্তু এ তো পুরো উল্টো। আশিক রুমে ঢুকে দেখে ডিম লাইটটা জ্বলছে। বিছানায় ভালো করে খেয়াল করে দেখে সেতু আছে, শুধু জুই নেই। আশিকের মনে প্রশ্ন, জুই গেল কই? বিছানার থেকে একটু দূরে একপাশে জায়নামাজে পড়ে আছে জুই। সে বিভোর তার কাজে। আশিক চোখ আটকে যায়, সে নামাজই ছেড়ে দিয়েছে, কিন্তু জুই মাঝরাতে উঠেও নামাজে মগ্ন। আশিকের মনুষ্যত্ব নাড়া দিয়ে ওঠে। আশিক বড্ড অবাক হয়। দিন দিন জুইকে দেখে জায়নামাজে পড়ে থাকা জুইকে অসম্ভব সুন্দর লাগছে, যেন একটা জান্নাতের নূর। আশিক মনে মনে নিজের অজান্তেই বলে ওঠে, মাশাআল্লাহ। আশিক কিছু না বলে নিজের রুমে চলে যায়। জুই জানেই না তার রুমে কেউ এসেছিল। সে তার প্রভুর ডাকে সাড়া দিতে ব্যস্ত। খুব ভালো লাগছিল জুয়ের। এমন অদ্ভুত অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব নয়। সত্যি বুঝি জুই আল্লাহর নৈকট্য লাভ করলো। ফজরের নামাজের আজানের ধ্বনি হালকা হালকা কানে বাজছে। জুয়ের দূর থেকে শোনা যাচ্ছে ফজরের নামাজের আজান। সময় বলে দিচ্ছে ফজরের নামাজের সময় হয়ে গেছে। জুই ফজরের নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় করা শেষে কিছু সময় কোরআন তিলাওয়াত করে জুই সকালের এই সময়টায় আল্লাহর প্রিয় কাজগুলো করে থাকে। জুই সকালটা শুরু করে আল্লাহর নাম দিয়ে। জুই জায়নামাজটা গুছিয়ে রেখে বেলকনিতে যায়। হালকা হালকা মৃদু বাতাস জুইকে ছুঁয়ে দিচ্ছে। চারদিকে পাখির কলকাকলির শব্দে মুখরিত সকালের পরিবেশটা জুই দেখছে। সূর্যের খেলা আর পাখ পাখালির কিচির মিচির শব্দের বাহারি উৎসব। সকাল প্রায় ঘনিয়ে এলো। সূর্য তার কিরণ চারপাশে ছড়িয়ে দিচ্ছে। গাছপালাগুলো যেন সূর্যের আলো পেয়ে খুশিতে আত্মহারা। জুই বিছানায় ঘুমন্ত সেতুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। কাঁথাটা একটু টেনে দেয়। সেতুর মাথায় হাত বুলিয়ে দেয় জুই। তার কষ্ট আর কেউ না জানুক, এই মেয়েটা জানে। বড্ড মায়া লাগছে এই পরিবারের সকলের জন্য। জুই জানে না কিভাবে এই মায়া ত্যাগ করবে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বিসমিল্লাহ বলে বের হয়। জুই আগে স্কুলে ইসলাম ধর্ম স্যার বলেছিলাম, বিসমিল্লাহ বলে কোনো কিছু করাও না কি ইবাদতের শামিল। বিসমিল্লাহ ছাড়া কাজ করা শয়তানের ধর্ম। বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছেন মানেই আপনার কাজের সাথে সাথে আপনার জন্য সোয়াবও লেখা হচ্ছে। সকালের এই কাজগুলো করতে পারলে সারাটা দিন কষ্টে কাটলেও জুইয়ের মনে হয় না সে কষ্টে আছে। বরং তার চারপাশের পরিবেশটা দেখে তার মন কষ্টের মাঝেও খুশিতে ভরে থাকে। পানি দেওয়ার কাজ প্রায় শেষ। এবার রান্নাবান্নার কাজ শুরু করতে হবে। আশিক ঘুম থেকে উঠে আবার চিল্লাচিল্লি শুরু করে দিবে। তাই জুই পানির পাত্রটা যথাস্থানে রেখে দিয়ে রান্না করে যায়। সে আজ স্পেশাল কিছু সকালের নাস্তা হিসেবে বানানে মন্দ হয় না। যদিও জুই জানে জুয়ের রান্না করা খাবার আশিক কখনো ভালো হয়েছে বলবে না, তারপরেও সে যে খাবারগুলো খাবে, খাবারগুলোতে যে আশিকের ক্ষুধা নিবারণ হবে, এতেই জুই অনেক কিছু পেয়ে যায়। জুই জানে আশিক বা লিজা তার রান্না করা স্পেশাল খাবারগুলোকে মন্দ বলে বলুক না ক্ষতি কি, কোনো কিছুকে মন্দ বলতেও একটা গুণ থাকা লাগে। জুই জানে তার খাবারগুলোকে ভালো না বলুক, গুণ আছে বলেই তো মন্দ বলছে, এটাই অনেক। সে তোর ঘুমটা ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে জুই নেই। মাইয়াটা কেমনে যে হারে এত সকাল সকালই তো। এখন যাই নিশ্চয় দেখমু হে রান্না করে। আল্লাহ জানে এই মাইয়ার ভিতরে কিটা আছে। আইচা জিঙ্গামু মাইয়াডারে। জুইকে বকতে বকতে রুম থেকে বের হয় সেতু। রান্নাঘরে গিয়ে দেখে জুই রান্না করছে। মোট কথা রান্না প্রায় শেষ।
জুই আসার পর সেতু কাজের কোনো নামগন্ধ পায় না, তার আগে জুই সব করে নেয়। ভাবি, ও ভাবি। হ্যাঁ সেতু বলো। ভাবি, আন্নে কেন এত কিছু করার হারেন? আন্নে হইছেন এই বাড়ির বউ। আন্নে কাজ সকালে 9টায় উঠবেন, আমি হইলাম কাজের বেড়ি। এইসব কাজ আয়না করমু, আন্নে কি লেগা করেন? আম্মাই কি আন্নেরে এগিন গইর বেলায় কইছে গিয়েছেনি? কি বলো সেতু এগুলা? মানুষ তো মানুষই। তুমি এখানে কাজ করতে এসেছো ঠিক, কিন্তু তাই বলে তোমাকে দিয়ে গরুর মতো কাজ করানো ঠিক না। আমাদেরও উচিত তোমাকে সাহায্য করা। তুমিও মানুষ, তোমারও কষ্ট বলতে কিছু আছে। তুমি কাজ করতে এসেছো বলে আমাদের উচিত নয় তোমাকে দিয়ে সব কাজ করানো, বুঝেছো? আর আমি তো কাজ করতে পারি, সেই শক্তি ক্ষমতা আমার আছে। তাহলে কেন আমি তোমার দিকে চেয়ে থাকবো বলো তো? যে কাজ তুমি করতে পারো তার জন্য তুমি অলস হয়ে অন্যজনকে দিবে তার দিকে চেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার থেকে অলস আর বিবেকহীন কেউ নেই। তাই আমি যে কাজ করতে পারি তা নিজেই করে নিই, বুঝছো? রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় জুয়ের সব কথা আশিক শুনে অবাক। আশিক কিছু না বলে নিজের রুমে চলে যায়, দেখে লিজা এখনো ঘুমাচ্ছে। আশিক নিজের অজান্তেই লিজাকে আর জুইকে নিয়ে ভাবছে, বুঝতে পারছে না কি হয়েছে তার। আশিকের কেন যেন মনে হচ্ছে সে জুয়ের সাথে যা করেছে তা অন্যায়। সেতু জুয়ের কথা শুনে থ হয়ে গেছে। ভাবি, আপনি মানুষ না ফেরেশতা, খালি ভাইয়ে বুঝলো না। এসব কিছু বলতে বলতে সেতু ওয়াশরুমে চলে যায়। জুই কিছু বলল না, কি বা বলার থাকতে পারে তার। জুই আর সেতু মিলে নাস্তার টেবিলে সাজিয়ে দেয়। আশিক লিজাকে ডেকে ঘুম থেকে উঠায়। ফ্রেশ হয়ে দুজনেই নাস্তা করতে আসে। সকাল সকাল জুইকে দেখে বিরক্তিকর ভাব চলে আসে লিজার, রেগেও যায় সে। জুই ওদের নাস্তা সাজিয়ে দিয়ে দাঁড়িয়েছিল। লিজার ফেস দেখে জুই বুঝতে পারে তাকে দেখে লিজার ভালো লাগছে না। ওর কারণে আশিক আর লিজার মাঝে কোনো ঝগড়ার সৃষ্টি হোক তা জুই চায় না। তাই সে তৎক্ষণাৎ ওখানটা ত্যাগ করে রান্নাঘরে চলে আসে। আশিকের কিছুই বলল না লিজা। জুই চলে যাওয়ায় বেশ খুশি, যা তার ফেস দেখে বোঝা যাচ্ছে। আশিক বেশ আয়েশ করেই নাস্তা খাচ্ছে। খুব স্বাদ হয়েছে বলতেই হয়। লিজা নাস্তা মুখে দিয়েই রেগে যায়। ওয়াক থু, এগুলো কোনো মানুষের খাবার? ওই অলক্ষণী রাক্ষসী মেয়ে, কই গেলি তুই? লিজার চিৎকারে আশিক থতমত খেয়ে যায়। লিজার চিৎকারে জুয়ের কান অবধি পৌঁছে গেছে। জুই তাড়াতাড়ি আসে। কি হয়েছে? এইসব নাস্তা মানুষ খায়? আমরা যেন না খেতে পারি তাই তুই এমনটা করেছিস, তাই না? লিজা নাস্তার প্লেট সহ ফ্লোরে ফেলে দেয়। কাঁচ ভেঙে ফ্লোরে একাকার। লিজা উঠে এসে জুয়ের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। জুই গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে অসহায় দৃষ্টিতে। তাকানোর মতো কেউ নেই ওর। সে তো সবকিছু দেখেও চুপ করে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না সে। আশিকও লিজাকে বাধা দিল না। অবশ্য বাধা দিবেই বা কেন? সে তো জুইকে দেখতেই পারে না। কালকে থেকে যদি ভালো করে না বানিয়েছিস না, তোর কপালে খারাপই আছে। তুই কোথায়? এইসব খাবার খেয়ে পেট নষ্ট করার চেয়ে রেস্টুরেন্টে খাওয়া অধিক উত্তম। ওকে চলো। আর হ্যাঁ শোন, উপরের রুমে আমার কিছু জামা কাপড় আছে, সবগুলো ধুয়ে দিবি সুন্দর করে। কোনো ভুল যদি করিস দেখিস আমি তোর কি অবস্থা করি। চলো আশিক। লিজা আশিককে নিয়ে বেরিয়ে যায়। জুই কোনো প্রতিবাদ করলো না। তার সাথে হওয়া এই অন্যায়ের বিরুদ্ধে সে তো দৌড়ে আসে। ভাবি, আন্নে কিছু কইলেন না কিল্লাই? এই বিয়াদব মাইয়াডারে এত সুন্দর করে রাইছেন। হেগিনের বেয়াদব বেড়ি এই কয় ভালা অয়ন ভাইয়েও আসল হীরা চিনলে না। বেড়া অশিক্ষিত এর বস্তা বেয়াদব বেড়ি, তোর উপর গজব পড়বে দেখিস। ছি ছি, এসব কি বলছো সেতু? মানুষ বলতেই তো ভুল, তাই না? ওনার হয়তো খাবারটা ভালো লাগেনি তাই এমনটা বলেছেন। তাই বলে হেতে আন্নের গাত হাত তুলবো নাকি? ওনার ভালো লেগেছে তাই আমার গায়ে হাত তুলেছেন। থাক না, বাদ দাও। হ বাতি দিমু। জুই জানে সে তো ফ্লোরটা পরিষ্কার করতে গেলে একটা না একটা কিছু হয়ে যাবে। সে তো রান্নাঘরে যায়। এই সুযোগে জুই ফ্লোর থেকে সব কাঁচের টুকরোগুলো পরিষ্কার করে নেয়। অবশ্য হাতে কয়েকটা কাঁচের টুকরো ঢুকে রক্ত পড়ছে হাত থেকে, তাও জুই কথাটিও উচ্চারণ করেনি। সে তো খেয়াল করে জুয়ের হাত থেকে রক্ত পড়ছে।
দৌড়ে ফার্স্ট এইড বক্সটা এনে কোনোভাবে জুয়ের রক্ত বন্ধ করে। সেতু জুয়ের হাতে ব্যান্ডেজ করে দেয়। আন্নারে কনে কইছে ফলোরিয়ন পরিষ্কার করবলে দেখছেন নি আদের কি অবস্থা হচ্ছেন। ওসব কিছু না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আন্নারে আর কিছু কইতাম না, আয় বেড়ি রে এত কথা কই হেয়ার হরেও হেতে লাশ নাই। সেতু জুইকে বকতে থাকে। সেতু আর জুইও নাস্তা করে নেয়। জুই লিজার কথা মতো কাপড়গুলো ধুয়ে দিতে হাতে নিলেই সেতু জুয়ের কাছ থেকে কাপড়গুলো কেড়ে নিয়ে একে একে সব নিজে ধুয়ে নেয়। লিজার উপরে থাকা সব রাগ সেতু তার জামা কাপড়ের উপর ঝাড়ছে। সকাল 11টা জুই সমস্ত ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখে। তারপর দুপুরের জন্য রান্না বসায়। যদিও সেতু জুইকে বারবার নিষেধ করেছে সে যেন রান্না করতে না যায়, তবুও জুই রান্না করতে যায়। সেতু শুধু জুইয়ের উপর রেখে ফুলছে। জুই যেগুলো পারছে না সেগুলো অবশ্যই সেতু করে দিচ্ছে, তাও সেতু রেগে আছে। সেতুর রাগ বুঝতে পেরে জুই মুচকি হাসে। রান্না বান্না শেষ। জুই আর সেতু ফ্রেশ হয়ে আশিক আর লিজার জন্য ওয়েট করছে, কিন্তু আশিক আর লিজার আসার নামই নেই। এভাবে দুপুর পেরিয়ে রাত হয়ে যায়। রাত 9টা। জুই নামাজ শেষ করে জায়নামাজটা রাখতেই কলিং বেল বেজে ওঠে। জুই তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে এতক্ষণ লাগে? তোর ভিতরে কি কি করিসটা কি? জুই কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। লিজা আর আশিক উপরের রুমে চলে যায়। আশিক তাকে আর রুমে যেতে নিষেধ করায়। তাদেরকে ডিনার করার জন্য ডাকতে জুই সেতুকে পাঠায়। সেতু ডাকতে গেলে জানতে পারে তারা বাইরে থেকে খেয়ে এসেছে, তাই জুই আর সেতু ডিনার করে নেয়। লিজা দেখে তার জামা কাপড় সব পরিষ্কার করে ধুয়ে রাখা। হঠাৎ লিজার মাথায় একটা শয়তানি বুদ্ধি এসে ভর করে। লিজা চিৎকার করে আশিককে ডাকে। আশিক আসলে লিজা তাকে জুয়ের সম্পর্কে যা বলে তাতে আশিক খুব রেগে যায়। লিজা আশিককে বলে, কি হয়েছে লিজা? এনিথিং রং? হ্যাঁ আশিক, তোমার মনে আছে আমি সকালে ওই মেয়েটাকে আমার জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম? মনে আছে। জামা একটাতে আমার কিছু টাকা ছিল যেটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। এখন দেখি টাকাটা নেই। মানে? ওই মেয়েটা আমার টাকাগুলো চুরি করে নিয়েছে। হোয়াট? আমি তোমাকে সত্যি বলছি আশিক, দেখো আমার টাকাগুলো নেই। আজকে ওই মেয়েকে আমি দেখে নেব। আমার বাসায় থেকে খেয়ে আবার টাকাও চুরি করে, এইবার বুঝবি তুই। আশিক রেগে জুয়ের রুমে এসে দেখে জুই কাপড় আয়রন করছে। আশিকের রাগান্বিত ভাব দেখে জুই ভয়ে কেঁপে উঠল। আশিক সোজা গিয়ে আয়রন মেশিনটা জুয়ের হাতের উপর চেপে ধরল। জুই ব্যথায় আহ বলে শব্দ করে উঠে হাতটা গরমে পড়ে যাচ্ছে। আর কোনোদিন টাকা চুরি করার আগে দুইবার ভাববি। জুয়ের চোখ দিয়ে পানির স্রোত বইছে। আশিক জুইকে ছেড়ে দিয়ে রুমে চলে যায়। জুয়ের হাত জ্বলছে, অসহ্য রকমের ব্যথা করছে হাতটা। সে তো সবটা লক্ষ্য করে। আশিকের ভয়ে রুমে এসে যে আশিককে আটকাবে সে সাহস হয়নি সেতুর। আশিক চলে যাওয়ার পর সেতু দৌড়ে আসে। ভাবি, ও ভাবি, ভাইয়ে জন কিতা বইল? আল্লাহ! সেতু দৌড়ে এসে ফ্রিজ থেকে বরফ এনে জুয়ের হাতে ধরল। জুই ব্যথায় কুকড়ে ওঠে। জুয়ের কষ্ট দেখে সেতুও কান্না করছে, চোখ যেন বাধাই মানছে না। সেতু আর জুই বুঝতে পারলো আশিকের জুইকে কিসের টাকা চুরি করার অপরাধে এমনটা করেছে। জুই কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। জুই ঘুমিয়ে পড়ছে দেখে সেতু জুইকে আর ডাকেনি। না খেয়ে দুজনই ঘুমিয়ে পড়ে। আশিক রুমে যায়। উচিত শিক্ষা দিয়েছি, আর কখনো চুরি করার সাহস পাবে না। লিজার মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। তার কাজই হলো এখন আশিককে উল্টাপাল্টা কথা বলে জুইকে কষ্ট দেওয়া আর আশিকের টাকা পয়সা নেওয়া। আই লাভ ইউ তানভীর, তোমার প্লেনটা বড্ড কাজে। আশিক তো বুঝতেই পারবে না আমরা তাকে কিভাবে ঠকাচ্ছি। আর মাঝখানে পড়ে রইল এই মেয়েটি, এরও জীবন শেষ। চলো এবার শুয়ে পড়ি, অনেক ক্লান্ত লাগছে। ঠিক বলেছো তুমি। আশিক আর লিজাও শুয়ে পড়ে। পরের দিন জুয়ের আগে সেতুর ঘুম ভেঙে গেল। সেতু দেখে জুই গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। আহারে বেচারি, এত কষ্ট সহ্য করে কেমনে? আল্লাহ ছাড়া কেউ জানে। এই কথাটি বলে সেতু রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে নাস্তা বানানো শুরু করে, না হলে তো আবার লিজা রাগারাগি শুরু করবে। সেতু আজকে যে করেই হোক
আশিককে জিজ্ঞেস করবেই সে কেন জুয়ের হাতটার এমন অবস্থা করলো। সকাল 9টা আশিকের ঘুম ভাঙে, পাশে তাকিয়ে দেখে লিজা নেই। হঠাৎ ওয়াশরুম থেকে লিজাকে বেরিয়ে আসতে দেখে আশিক হাসে, তারপর নিজেও ফ্রেশ হতে চলে যায়। আশিকের ঘুম ভেঙেছে অনেক আগেই। সেতু নিষেধ করা সত্ত্বেও জুই টুকটাক কাজ করছে তো করছেই। নাস্তা বানানোর কাজ শেষ। সেতু, তুমি গিয়ে নাস্তাটা টেবিলে রেখে আসো। আচ্ছা ভাবি। সেতু এক এক করে সব নাস্তা টেবিলে সাজিয়ে দেয়। আশিক আর লিজা রাজা রানীর মতো উপর থেকে নেমে আসে আর নাস্তার টেবিলে বসে। আশিক আর লিজা খেয়াল করে দেখে জুই নেই। ভালোই হয়েছে ভেবে মনে মনে শয়তানি হাসি দেয় লিজা। অন্যদিকে আশিকের কেমন যেন লাগছে। আশিক ভাবলো হয়তো জুই তার চেহারা তাদের দেখাতে চায় না, তাই সে আসলো না। আশিক আর লিজা বেশ খুশি মনেই নাস্তা করে নেয়। আশিক বেবি, বলো। আমার না একটা কাজ আছে, একটু বাইরে যেতে হবে। তুমি অফিসে চলে যাও, আমি কাজ শেষ করে সোজা বাসায় চলে আসবো। ওকে, আমি তোমাকে পৌঁছে দিব। আমি একাই যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। ওকে। আশিক 10,000 টাকা দিবে বেবি? ওকে, এই নাও। থ্যাংক ইউ, লাভ ইউ বেবি। লাভ ইউ টু। লিজা একাই চলে যায়। আশিক নিজের রুমে যেতেই নিবে এমন সময় সেতু আশিককে ডাকে। ভাইয়া শুনেন। হ্যাঁ সেতু বল। আচ্ছা ভাইয়া, আন্নে কাইল্লা ভাবির আত হুরি দিছেন কিল্লায়? বেশ করেছি। কিল্লাই করছেন ভাইয়া? কালকেও লিজার টাকা চুরি করছে তাই। কিসের টাকা ভাইয়া? কালকে ও যখন লিজার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল ওই কাপড়গুলোতে লিজার টাকা ছিল। জুই সেগুলো লিজাকে দিল না কেন? ভাইয়া কাইল্লা আই নিজে কাপড় হিগিন ধুইছি, ভাবিরে আতের ব্যথার লাই কাপড় হিগিন ধুইবার লাই দিন। কই আই তো কোনো টাকা পয়সা হাই নাই। তার মানে? ভাইয়া এত বছর ধরে আন্নের গো এই বাড়িতে আসি, কোনোদিন মিছা কথা কইনো, আজ যাও কইও না। একেবারে সত্যি কইয়ের, জামা কাপড়গুলো তো কোনো টাকা পয়সা আসিল না। মাইয়াটা আন্নারে মিছা কইয়েরে, ওই নিষ্পাপ মেয়েটারে হিরে খাবাইছে, বিশ্বাস করেন ভাই। আশিক বুঝতে পারে সে তো সত্যি বলছে। কোনো কিছু না বুঝে ভালো মতো না জেনে জুইকে এভাবে আঘাত করা তার উচিত হয়নি। আশিক বুঝতে পারছে না লিজা একজন মেয়ে হয়ে কিভাবে অন্য একটা মেয়ের সম্পর্কে মিথ্যা বলে তাকে মাইর খাওয়ালো। অনুতপ্ত বোধ কাজ করছে। আশিক রান্নাঘরে গিয়ে দেখে জুই কাজ করছে। সরি, আমার ভুল হয়ে গেছে, না জেনে তোকে আঘাত করলাম, মাফ করে দিস। এই কথাটি বলে আশিক সোজা বাসা থেকে বেরিয়ে অফিসে চলে যায়। জুই কিছুই বলল না, নিজের কাজে মন দেয় সে। আশিক অফিসে গিয়েও জুয়ের ব্যাপারটা নিয়ে ভাবছে, লিজাই বা তাকে মিথ্যে বলল কেন, আর লিজা পারলই বা কী করে। অন্যদিকে লিজা তানবীরের সাথে শপিং করছে। বড্ড খুশি মনে হেসে তানবীরের সাথে শপিং মল ঘুরছে লিজা। লিজার হাত দুটো দিয়ে তানবীরের কনুই চেপে ধরে শপিং মল ঘুরছে দুজনে। দুপুরে জুয়ের হাতের অবস্থা একটু বেশি খারাপ। অতিরিক্ত গরমের তাপে চামড়া কেশ কালো হয়ে যায়। ফর্সা হাতের মাঝে কালচে দাগগুলো বড্ড বেমানান লাগছে। গোসল যে করবে তার জন্য হাতটাতেও পানি স্পর্শ করাতে পারছে না। জুয়ের চোখে পানি, তার জীবনে ভালোবাসা নামক শব্দটার বড্ড অভাব। ছোটবেলায় মাকে হারিয়ে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো, তারপর বাবাকে হারিয়ে ফেললো, বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত। সে ভেবেছিল হয়তো স্বামীর ভালোবাসায় তার জীবনটা ভরে উঠবে, কিন্তু তাও তার ভাগ্যে জুটল না। কখনো কারো ক্ষতি করতে শিখেনি। জুই পড়াশোনা বেশি না করলেও যে পর্যন্ত পড়েছে সেই বিদ্যায় নিজেকে শিক্ষিত করে তুলেছে। কারো ক্ষতি করা শিক্ষিত মানুষের কাজ নয়, বরং অন্যকে সাহায্য করতে পারলেই জীবনের সার্থকতা। পৃথিবীতে বাঁচবই বা কয়দিন? 40 বছর, 60 বছর, 70 বছর বা এর থেকে কম। এই স্বল্প সময়ের জীবনে অন্যকে কষ্ট দিয়ে নিজের বিপদ ডেকে আনার কোনো মানেই হয় না। জুইও চাইনি তার জন্য আশিক আর লিজার জীবন নষ্ট হয়ে যাক। জুই সব ফেলে চলে যেতে পারত, কিন্তু কথায় বলে সব কিছুর একটা সুবিধা অসুবিধা আছে। জুই চলে গেলে আশিক লিজার জীবনসাথী করতে পারত। অন্যদিকে জুই যদি আশিককে ছেড়ে দিয়ে গ্রামে ফিরে যায় হয়তো কপালে অন্যই জুটবে না। এখানে থাকলে আশিকের মায়ের খেয়েও কপালে অন্য জুটবে, কিন্তু ওইখানে তাও জুটবে না, না খেয়ে মরতে হবে। জুইকে মাঝে জুয়ের মনে হয় এই জীবনটা তার মতো মেয়ের জন্য নয়, মরে যাওয়া এর থেকে বেটার। কিন্তু যখনই মনে পড়ে আত্মহত্যা মহাপাপ, তখনই ইচ্ছাগুলো থমকে দাঁড়ায়।
বড্ড দুটানার মধ্যে পড়ে আছে জুই। না থামছে চোখের পানি, না আসছে ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এসব ভাবতে কখন থেকে যে জুইকে সেতু ডাকছে খেয়ালই নেই। জুই ওয়াশরুম থেকে বের হচ্ছে না দেখে সেতুর কেমন যেন লাগছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে চলে আসে জুইকে ডাকতে। সেতুর ডাকে জুইয়ের ভাবনায় ছেদ ঘটে। ওয়াশরুম থেকে বার হয় জুই। ভাবি, আন্নিও কি বেশি খারাপ লাগেননি? একদম না সেতু। হাসানি একদম হাজা। মনে হয় শাকসুন্নি বেরি আইছে। যাই যাই আই শাকসুন্নি ডারে। সেতু গিয়ে দরজা খুলে দেয়, দেখে লিজা নয় আশিক এসেছে। ও ভাই, আন্নেনি? হ্যাঁ আমি সেতু। টেবিলে খাবার দে, খুব ক্ষুধা লেগেছে রে। আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আশিকের খেয়ালই নেই যে লিজা এখনো বাসায় আসেনি। ফ্রেশ হয়ে খেতে বসে আশিক, দেখে জুই নেই। সেতু খাবার সার্ভ করছে, কিছু বলল না। আশিক চুপচাপ খেয়ে দিল। জুই কোথায় রে সেতু? রুমেতে আছে। আশিক রুমে যায় দেখে জুই জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। আশিক বড্ড অনুতপ্ত তার কাজের জন্য। হাজার হোক, একটা নির্দোষ মেয়ের উপর তার এমনটা করা উচিত হয়নি। হাতে ব্যথার জন্য আশিক ঔষধ নিয়ে আসে। জুই, এই নে, হাতের ব্যথা চলে যাবে। গরু মেরে জুতা দান করছেন? আশিক জুয়ের কথায় চমকে ওঠে, কিছুই বলতে পারছে না সে। জুয়ের হাতে ওষুধগুলো ধরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায় আশিক। লিজার উপর বড্ড রাগ হচ্ছে তার। জুই খাবার খেতে চাচ্ছিল না। সেতু তবুও জোর করে জুইকে খেতে বাধ্য করে, তাই জুই খেয়ে নেয়। প্লাস ওষুধগুলো, হাতের ব্যথাটাও কমছে না, তাই না খেয়ে আর উপায় ছিল না। লিজা আর তানভীর রেস্টুরেন্টে বেশ আয়েশ করে খাবার খাচ্ছে। বেবি, আমাদের আর কিচ্ছুরই দরকার নেই। এখন ওই আশিককে লাথি মেরে চলে আসলেও আমাদের কিচ্ছু যাবে আসবে না। একদম ঠিক বলেছো, যা পাওয়ার ছিল তা তো পেয়েই গেছি। ওই আশিক বুঝতে পারলো না আমাদের চালাকিটা। একদম ঠিক। কত হয়েছে মোট মিলে আমাদের? 10 কোটি টাকা। ব্যাচ আর কি দরকার, এতেই অনেক। তাও আজকে একবার যাব, তোমার তো কাজ আছে, কাজ সেরে নাও। কাল ওই কুত্তাটাকে লাথি মেরে চলে আসতেও দ্বিধা নেই। হা হা হা। বিকেলে লিজা তানবীরের সাথে সব কাজ শেষ করে বাসায় ফিরে আসে। আশিকের রুমে গিয়ে দেখে আশিক বেলকনিতে বসে আছে। আরে আশিক, তুমি এখানে বসে আছো কেন? এতক্ষণ কোথায় ছিলে? বাবা একটু অসুস্থ, দেখতে গিয়েছিলাম। ও লিজা, তোমার এটা কিন্তু একদম ঠিক হয়নি। কোনটা? তুমি মিথ্যে বলে জুইকে আঘাত করতে বাধ্য করেছো আমায়। মানে কিসের মিথ্যে? জুই টাকা চুরি করেনি। বারে বাহ, তুমি কি করে জানো যে ওই মেয়েটা চুরি করেনি? যে আমার জামা ধুয়েছিল সে টাকা চুরি করেনি, তো কে করেছে? টাকা থাকলে তো করবে। মানে কি তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি মিথ্যেবাদী? তোমাকে মিথ্যে বলি? লিজা, বোঝার চেষ্টা করো যে তোমার জামা কাপড়ে হাতি দেয়নি, সে কিভাবে তোমার টাকা চুরি করবে? তোমার জামা কাপড় সে তো ধুয়েছিল, জুই নয়। ও, এখন বুঝি বড্ড মায়া লাগছে ওই মেয়েটার জন্য। ছি, লজ্জা করে না তোমার? আমার সাথে ফিজিক্যাল রিলেশন করার পর এখন তুমি ওই মেয়ের গুণগান গাইছো। এক কোর পানি পেট ভরেনি বুঝি, আরো লাগবে? আসলে তোমরা ছেলেরাই এমন ক্যারেক্টারলেস। ব্যাস, অনেক বলেছো। লিজা, ফিজিক্যাল রিলেশন করতে তুমি আমাকে বাধ্য করেছো, আমি নই। ও, এখন বুঝি সাধু হয়ে গেলে। লজ্জা হওয়া উচিত তোমার। লিজা, তোমার মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। লিজা, কোথায় যাচ্ছ তুমি? সেটা আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না। তোর মতো ছেলের সাথে ভালোবাসার অ্যাক্টিং করা যায়, ভালোবাসা নয়। আমি তো কেবল তানভীরকেই ভালোবাসি। তোর থেকে টাকার প্রয়োজন ছিল, ব্যাস নিয়ে নিয়েছি। এখন আর তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আশিক পথ আটকালেও লিজা চলে যায়। তার আসল উদ্দেশ্যই এটা। আশিকের রাগ এবার জুইয়ের উপর চরম আকার ধারণ করলো। আশিকের ইচ্ছে করছে জুইকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু তাও এখন পসিবল না। রাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায় আশিক। সন্ধ্যার সময় বাসায় ফিরে আসে আশিক। জুই ভয়ে ভয়ে আশিকের রুমে যায়। দেখুন, আমি কখনো চাইনি আপনাদের সম্পর্কের কোনো অবনতি ঘটুক। আমি চাইলেই চলে যেতে পারি আপনাদের এই বাসা ছেড়ে। যাসনি কেন? আমি তো এখানে খেয়ে পড়ে বেঁচে আছি, কিন্তু আমি যদি এই বাসা ছেড়ে চলে যাই, গ্রামে আমি বেঁচে থাকতে পারবো না। গ্রামে না গেলে পথে পথে হয়তো নরপশুদের শিকার হব। তখন আমার আত্মহত্যা ছাড়া আর কিছুই করার থাকবে না। আত্মহত্যা মহাপাপ জেনে এখনো মরতে পারলাম না।
না হলে সত্যি আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতাম না। চাকরানীদের মতো কাজ করে খাবো তাও ঠিক আছে, খেয়ে পরে বাঁচতে তো পারবো। সরি, মাফ করবেন আপনাদের মধ্যে আমি কাঁটা হয়ে দাঁড়ানোর জন্য। গেট আউট, আই সে গেট আউট। জুয়ের কথাটার অর্থ ঠিকই বুঝতে পেরেছে, তাই জুই চলে যেতে নিলে পেছন থেকে আশিক বলে ওঠে, আর কখনো আমার সামনে আসবি না। মাইন্ড ইট। জুই আশিকের রুম ছেড়ে চলে যায়। রুমে এসে কান্না করে দেয় জুই। ভাবি আর কত কাইনবেন? সেতু, তুমি জানো না আমার জন্মই হয়েছে কান্না করার জন্য। সুখ নামক জিনিসটা আমার জীবনে নেই সেতু। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে জুই, আর সেতু তাকে সান্ত্বনা দিচ্ছে। এশারের আজান দেয়। জুই চোখের পানি মুছে নামাজে দাঁড়িয়ে যায়। সব অভিযোগ আল্লাহকে জানায়। জুই তার চোখের পানি দিয়ে খাবার খাওয়ার জন্য আশিককে ডাকতে সেতুকে পাঠায় জুই। আশিক একদমই না করে দেয়, সে খাবে না। জুই কিছুই বলল না। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সেতু ওয়াশরুমে থাকায় জুই যায় দরজা খুলে দিতে। দরজা খুলেই জুই শকড। বলা নেই কওয়া নেই, শিশির হঠাৎ বাসায়। জুয়ের চোখে পানি দেখে ফেলে শিশির। তুমি কাঁদছো কেন? না না, কই কাচ্ছি না তো। তাহলে তোমার চোখে পানি কেন? চোখে কি যেন পড়েছে তো তাই। ও আচ্ছা, আশিক কোথায়? আছে উপরের রুমে। ডেকে আনো তো, একটু দরকার ছিল। আচ্ছা আপনি এখানে বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। জুই রুমে গিয়ে সেতুকে বলে আশিককে ডেকে দিতে। ভাইয়া আইতাম নি? আয়। ভাইয়া আন্নের প্যারেনব আইছে, আনের ডাহে। আমার আবার কোন ফ্রেন্ড? ওই দিন আইছিল যে লম্বুটা। ও আচ্ছা, তুই যা, আমি আসছি। আচ্ছা। আশিক নিচে নেমে এসে দেখে শিশির ড্রয়িং রুমে বসে আছে, আর জুই শিশিরকে কফি এনে দিচ্ছে। শিশির, তুই হঠাৎ? কেন রে, আসতে পারি না নাকি? না, পারবি না কেন? অবশ্যই পারবি। আসলে আশিক, তোকে আমার কিছু বলার ছিল। বল। দেখ আশিক, আমি কখনো তোর খারাপ চাইবো না। হ্যাঁ, কি হয়েছে? আসল ব্যাপারটা বলতো। পিকগুলো দেখ। আশিক পিকগুলো দেখে চোখ লাল করে ফেলে, কারণ ছবিগুলোতে একটা লিজা আর লিজার পাশে অন্য একটা ছেলে। এই ছবিগুলো কোনো এক শপিং মলের। লিজার পাশে এই ছেলেটাকে। সেটা আমার প্রশ্ন আশিক। তুই কোথায় পেলি এই পিক? আমি সকালে শপিং মলে গেলে লিজাকে আর লিজার সাথে ছেলেটিকে দেখতে পাই। লিজা এই ছেলেটার সাথে শুধু শপিং মল নয়, রেস্টুরেন্টেও গিয়েছে। আজকে সারাটা দিন লিজাকে আমি এই ছেলে। তাহলে লিজা যে আমায় বলল ওর বাবা অসুস্থ। আশিক, আমার মনে হয় ও তোকে মিথ্যা বলছে। তার মানে লিজা? না, আমাকে জানতেই হবে এই ছেলেটিকে। আর শোন আশিক, এখন আর মডার্ন মেয়েরা তোর আর আমার মতো ছেলেদের 9 টাকাকে ভালোবেসে টাকার জন্য ওরা একটি ফুলের মতো জীবন নষ্ট করে দিতেও দ্বিধাবোধ করে না। লিজা এমন না। কেমন সেটা তো তুই জানিস। আচ্ছা, আজকে আমি আসি। এখনই চলে যাবি? হ্যাঁ, ব্যাস এটাই জিজ্ঞেস করতে আসলাম, তুই এই ছেলেটাকে চিনিস কিনা। ওরা যতটা ক্লোজ হয়ে আসে দেখ কি বোঝা যাচ্ছে। আমি আসছি, বাই বাই। ছবিগুলো দেখে আশিকের মাথায় আগুন ধরে গেছে। লিজার পাশে এই ছেলেটিকে, ছেলেটির সাথে লিজা এত ক্লোজ কেন? সব প্রশ্ন আশিককে মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো উত্তর মিলছে না। আশিক আগে কখনো এই ছেলেটিকে দেখেও নি। হঠাৎ কই থেকে আসলো এই ছেলে? আশিক ফোনটা বের করে লিজাকে ফোন দেয়। বারবার একই কথা, লিজার ফোনে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। লিজার জন্য আরও বেশি রেগে যায় আশিক। খাবার খাবে না বলে দিয়েছে তো খাবেই না। আশিক যা বলে তাই করে জুইও খেলো না, ওষুধগুলো খেয়ে নিল। কেন জানি না আশিক না খেলে তারও খেতে ইচ্ছে করে না। সেতুকে জোর করতে নিষেধ করায় সেতু জোর করেনি। আশিক লিজার ফোন বন্ধ পেয়ে শুধু ভাবছে আর ভাবছে, তবে কি লিজার অন্য কারোর সাথে রিলেশন আছে? আর থাকলে লিজা কিভাবে পারল তার সাথে এমনটা করতে? সব কিছুর মোড় জুইয়ের দিকেই নিচ্ছে। জুই আশিকের জীবনে না এলে হয়তো ওর জীবনটা এমন এলোমেলো হতো না। সব কিছুর জন্য দায়ী জুই। আশিকের এই মুহূর্তে ইচ্ছে করছে জুইকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু তাও পসিবল না। আশিক লিজার নাম্বারে বারবার ট্রাই করে, কিন্তু প্রতিবারই লিজার ফোন বন্ধ বলছে। রাগ নিয়ে জেগে থাকতে থাকতে একটা সময় আশিক ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আশিক ঘুম থেকে অনেক আগে উঠে যায়। বেলকনিতে গিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সে সকালটা হওয়ার জন্য অনেক আগে থেকে অপেক্ষা করছে আশিক। লিজার সাথে আজকে যে করেই হোক তার দেখা করতেই হবে। জুয়েরও ঘুম ভেঙে যায়। প্রতিদিনের মতো নামাজ কালাম পড়ে
কুরআন তিলাওয়াত করে তারপর বাগানে পানি দিয়ে এসে সকালের নাস্তা রেডি করতে চলে যায়। সেতু এখনো ঘুমেই। জুয়ের নাস্তা বানানো শেষ হলে সেতুর ঘুম ভাঙে। সেতু ফ্রেশ হয়ে এসে আশিককে নাস্তা করার জন্য ডাকে। রাতে খাবার না খাওয়ার ফলে খুব ক্ষুধা পাইছে, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আশিক হালকা পাতলা কিছু খেয়ে নেয়। সকাল 10টা। আশিক শার্টটা গায়ে দিয়ে বাসা থেকে বের হয়। জুই বুঝতে পারল আশিক অফিসে না অন্য কোথাও যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা একমাত্র আশিকই জানে। আশিক একটা দোকানের সামনে দাঁড়াতেই দেখে লিজার মতো একটা মেয়ে। ভালো করে দেখে বুঝতে পারলো এটা লিজাই, কিন্তু এই ছেলেটা তো কালকের ছেলেটাই। আশিক লিজার সামনে গিয়ে দাঁড়ায়। আরে আশিক, তুমি? তোমার সাথে একে? আমার ফ্রেন্ডস তানভীর। তানভীর, এ আশিক আমার খুব ভালো ফ্রেন্ড। হাই ব্রো, আই এম তানভীর। ইউ? আশিক, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আশিক, তুমি অফিসে চলে যাও, আমাদের কাজ আছে। লিজা আর তানভীর চলে যায়। রাগে আশিকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। লিজাকে আজকে একটা কথা জিজ্ঞেস করতে হবেই, তাই আশিক লিজার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। দুপুরে আশিক বাসায় এলো না দেখে জুয়ের একটু টেনশন হয়। জুয়ের মনটাও আজকে কেমন যেন করছে। জুই নামাজ পড়ে দোয়া করে আশিকের যেন কোনো ক্ষতি না হয়। নামাজে বসে চোখের পানি পড়ছে জুয়ের। বিকেলেও জুই বাসায় আসলো না। জুয়ের একটু বেশি টেনশন হতে লাগলো। দুপুর আর বিকেল গড়িয়ে সন্ধ্যায় বাসার সামনে গাড়ি থেকে নামে লিজাকে। তানভীর তাকে নামিয়ে দিয়ে চলে যায়। লিজার সামনে আশিক এসে দাঁড়ায়। এতগুলো ফোন দিয়েছি, তোলনি কেন? মোবাইলের চার্জ শেষ। তোমাকে না আমি একটা পাওয়ার ব্যাংক কিনে দিয়েছিলাম? ওটা নিতে ভুলে গেছি। হঠাৎ আশিক আর লিজা খেয়াল করে তানভীর আবার ফিরে আসছে। লিজা, এই নাও তোমার পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটা লিজাকে দিয়ে তানভীর চলে যায়। আশিক লিজাকে ঠাস করে একটা থাপ্পড় মারে। তুমি এত বড় মিথ্যে বলো আমাকে? আর এই ছেলে কে যে তুমি ওর সাথে ঘুরছো? আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে ঘুরবো, তাতে তোমার কি? তোমার বউ আছে, আমারও বিএফ আছে। তুমি তোমার নিজের মতো থাকো, আর আমি আমার মতো। আমাকে অনেক সাপোর্ট করেছো দেখে ছেড়ে দিলাম। এরপর থেকে আমার গায়ে হাত তোলার স্পর্ধা করলে তোমাকে আমি জেলের ঘানি টানিয়েই ছাড়বো। মাইন্ড ইট। আশিককে কথাগুলো বলে লিজা গেট লক করে বাসার ভেতরে চলে যায়। আশিকের আজকে নিজেকে বড্ড খারাপ একটা লোক মনে হচ্ছে। যাকে নিজের থেকে বেশি ভালোবাসলো সেই তাকে নাকি জেলের ঘানি টানাবে। হায় রে ভালোবাসা, এই ছিল ভালোবাসার পরিণাম। সব দোষ জুয়ের, এটা ভেবে নেয় আশিক। আশিক বাইকে করে লিজার বাসা থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় লিজার সাথে ঘটে যাওয়া সব স্মৃতি মনে করে আশিক বাইক চালাচ্ছে। চোখে পানি চলে আসে। আশিক বাইকটা কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করে বসে। আশিক তার বাইক একদিকে আর তার নিতর দেহটা একদিকে পড়ে আছে। ডাক্তার, আমার ছেলের এখন কি অবস্থা? আপনার ছেলে আইসিইউতে আছে, সেন্স ফিরেনি। কবে ফিরবে এখনো ভালো করে কিছু বলা যাচ্ছে না। তবে আপনারা লাকি যে ব্রেন ড্যামেজ হয়নি। আমরা যতটুকু বুঝতে পারছি আপনার ছেলের ঠিক মতো হাঁটাচলা করতে পারবে না, পা দুটো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হ্যাঁ, ঠিক মতো সেবা করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনার ছেলে সুস্থতা। এখন অপেক্ষা করুন ওনার সেন্স ফেরা অবধি। হ্যাঁ ডাক্তার। ডাক্তার চলে যায়। জুই, আশিকের আব্বু আম্মু, তিশা, সেতু সবার চোখে পানি। আশিকের অ্যাক্সিডেন্টের কথা শুনে ওনারা দেশে ফিরে আসেন। আশিককে আইসিইউতে রাখা হয়েছে। সেন্সলেস অবস্থায় জুই বুঝতে পারছে তার জন্য হয়তো আশিকের এমন অবস্থা। যদি তার জন্যই হয়ে থাকে তাহলে আশিককে আগের মতো করার দায়িত্ব তার। খুব অপরাধ বোধ হচ্ছে জুয়ের। 5 দিন পর আশিকের সেন্স ফিরে সবাই দেখতে যায়। এই 5 দিনে সবার ঠিক মতো খাওয়া দাওয়া সব বন্ধ। জুই হসপিটালে পড়ে রয়েছে। সর্বক্ষণ আশিকের পাশে হাজার হোক স্বামী ও জুয়ের স্বামীর এমন অবস্থা কেউ মেনে নিতে পারবে না। জুইকে অনেকবার বলার পরেও বাসায় নেওয়া যায়নি। দিন রাত এক করে আল্লাহর কাছে আশিকের সুস্থতা চেয়ে এসেছে জুই। ডাক্তারের কথাই ঠিক, আশিক হাঁটাচলা করতে পারে না। আশিকের খেয়াল জুই রাখতে পারবে বলে সবাইকে বাসায় পাঠিয়ে দেয় জুই। আশিকের কেবিনে বসে আশিকের ঔষধপত্র ঠিক করছে জুই। এমন সময় আশিকের ডাক। এই যে। কিছু লাগবে আপনার? আমার ফোনটা দাও। আশিকের কথা শুনে জুই অবাক, কারণ আজকে প্রথমবারের মতো আশিক তাকে তুমি করে বলছে। জুই আশিককে তার ফোনটা দেয়। ফোনটা হাতে নিয়েই কল লিস্ট চেক করে আশিক। আশিক অবাক, কারণ এই 5টা দিনে লিজার একটা কলও নেই। লিজা নামে কেউ কল করেছিল? না। ও কল করেনি নাকি নাম্বারটা তুমি কল লিস্ট থেকে ডিলিট করে দিয়েছো? আমি এসব করতে পারি না, শুধু ফোনটা ধরতে পারি। ও
আশিক লিজাকে ফোন দেয়। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোন তোলে লিজা। কি সমস্যা, এত ফোন দাও কেন? লিজা ওয়েট 1 সেকেন্ড। আশিক ফোনটা হাতে নিয়ে জুইকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না কথা বলছি? বাইরে যাও। আশিকের কথা শুনে জুই বাইরে চলে যায়। লিজা, আমি হসপিটালে। তো আমি কি করতে পারি? আমি আজকে 5টা দিন যাবৎ হসপিটালে পড়ে আছি, আর তুমি একবারও দেখতে এলে না। সরি, আমি বিজি আছি, ওসবে যাওয়ার মতো আমার টাইম নাই। লিজা, এই তুমি কি সেই তুমি যে আমাকে ভালোবাসতা? আজকে বলেই দেই, আমি আসলে তোমাকে নয়, তোমার টাকাকে ভালোবাসতাম। টাকা পেয়ে গেছি, ব্যাস কাজ শেষ। কি বলছো তুমি এসব লিজা? যা বলছি ঠিকই বলছি, আর কখনো আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবে না। বাই। ফোন কেটে দেয় লিজা। আশিকের আজকে নিজেই প্রতি নিজের ঘৃণা হচ্ছে। যাকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসলো সেই বলছে সে নাকি তার টাকাকে ভালোবাসে। ছি! আশিক চোখ বন্ধ করে শুয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অনেকক্ষণ পর জুই কেবিনে প্রবেশ করে দেখে আশিক চোখ অফ করে শুয়ে আছে। উঠুন, আপনার শরীর মুছে দিতে হবে। জুইয়ের কথায় আশিক চোখ খুলে ওঠার শক্তি নেই তার কাছে। জুই আশিককে সাহায্য করে উঠে বসতেই আশিকের জুইকে স্পর্শ করতে দ্বিধাবোধ কাজ করছে। এত অবহেলা করার পরও এই মেয়েটিকেই তার বিপদে কাজে লাগছে। তার জন্য রাতের ঘুম হারাম করে দিয়েছে। এটা খুব সহজে বোঝা যায় যে জুই বেশ কয়েক রাত ঘুমায়নি। জুই আশিকের শরীর মুছে জুই আশিককে খাইয়ে দেয়। আশিক অবাক নয়নে জুইয়ের দিকে তাকিয়ে আছে। একটা মায়া ভরা চেহারা। জুইয়ের আগে কখনো আশিক এত ভালো করে জুইকে দেখা হয়নি। আশিকের চোখ যায় জুইয়ের হাতের পুড়ে যাওয়া দাগগুলোর উপর। কত নিষ্ঠুর হয়ে গিয়েছিল সে। লিজার ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছিল। তাই তো আশিক এমন অসহায় একটি মেয়ের উপর এত অত্যাচার করতে পারলো। জুই নিচের দিকে তাকিয়ে আশিককে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে ডাক্তারের কথা অনুযায়ী ঔষধ আজকে আশিককে রিলিজ করা হবে। তাই আশিকের আব্বু আম্মু হসপিটালে আসে। ডাক্তাররা সব কিছু বুঝিয়ে দেয় ঠিক কি করতে হবে। হসপিটালে সব বিল মিটিয়ে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায়। আশিক একা চলতে পারে না, তাই জুই আশিকের একটা হাত ধরে নিয়ে যাচ্ছিল। এই প্রথম আশিককে স্পর্শ করে জুই হঠাৎ আশিক পড়ে যেতে লাগে। জুই আশিককে 2 হাত দিয়ে ধরে ফেলে। আশিক জুইয়ের দিকে তাকিয়ে আছে। জুই আশিকের হাতটি নিয়ে তার গলা পেরিয়ে কাঁধের উপরে রাখে। আস্তে আস্তে আশিককে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। জুই ওয়াশরুমে চলে যায়। সদ্য গোসল করে আসা জুইকে দেখে আশিক অবাক। অপরূপ সৌন্দর্য কাজ করছে জুইয়ের মাঝে। আশিক শুধু জুইকেই দেখছে। জুইয়ের সেদিকে খেয়ালই নেই। জুই জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। জুই নামাজ পড়ছে আর আশিক তার দিকে তাকিয়ে আছে। নামাজ শেষে মোনাজাত করার সময় আশিক খেয়াল করে জুই কাঁদছে। আশিক বুঝতে পারল না হঠাৎ জুইয়ের চোখে পানি কেন। আশিকের ভেতরটা হু হু করে উঠল। জুই নামাজ শেষ করে রান্না করে চলে যায়। আশিক ছাড়া বাকি সবার জন্য নুডলস রান্না করে আর আশিকের জন্য স্যুপ রান্না করে। নুডলস হাতে নিয়ে ড্রয়িং রুমে যায় জুই। ওর হাতে নুডলস দেখে সবার চোখ একদম বড় বড় হয়ে গেছে। এই নিন আব্বু। জুই হসপিটাল থেকে এসেও তোমার রেস্ট নেই? হ্যাঁ, কি হয়েছে আব্বু? এখন তোমাকে রান্নাঘরে যেতে কে বলেছে? হসপিটাল থেকে এসেছো, তুমি রেস্ট না নিয়ে এসব? ও কিছু না, কতদিন রান্না করিনি, এখন ইচ্ছা হলো তাই নুডলস রান্না করছি। বৌমা, এটা তুই একদম ঠিক করিসনি। ঠিক বেঠিক পরে হবে, আগে খেয়ে বলো কেমন হয়েছে। জুই আশিকের আব্বু আম্মু তিশা আর সেতুর হাতে নুডলস ধরিয়ে দেয়। ভাবি, তোমার হাতের রান্না না পুরো জোস। হ ভাবি, অনেক স্বাদ হইছে। জুই, তুমি খেয়েছো? আমি পরে খেয়ে নিব। তুই পরে খাবি মানে? এদিকে আয় বলছি। না আম্মু, আমি পরে খেয়ে নিব। তোকে আসতে বলছি। জুই বাধ্য হয়ে আশিকের আম্মুর পাশে বসে। আশিকের আম্মু জুইকে খাইয়ে দেয়। জুইয়ের চোখে পানি, কেননা জুইয়ের নিজের মায়ের কথা মনে পড়ে যায়। তার আম্মু তাকে এমন করে খাইয়ে দিত। আশিকের আম্মু ব্যাপারটা বুঝতে পেরে জুইয়ের চোখের পানি মুছে দেয়। জুই অল্প একটু খেয়ে উঠে চলে যায়। জুই স্যুপ হাতে নিয়ে আশিকে ডুবে যায়। আশিক বালিশের পেছনে হেলান দিয়ে বসে আছে, যেভাবে জুই তাকে রেখে গিয়েছিল। জুই দৌড়ে আশিকের কাছে যায়, আশিককে ঠিক করে বসায়। আশিক জুইয়ের দিকে তাকিয়ে আছে। জুই আশিকের পাশে বসে চামচ দিয়ে আশিককে খাইয়ে দেয়। কিছুটা খাওয়ার পর, আর খাবো না। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমানোর চেষ্টা করেন। ঘুম আসছে না। ব্যালকনিতে বসবেন কিছুক্ষণ? ওকে চলুন। জুই আশিককে আস্তে আস্তে নিয়ে গিয়ে বেলকনিতে বসিয়ে দেয়। আশিককে বসিয়ে দিয়ে জুই চলে যেতে লাগে। এমন সময় আশিক জুইয়ের হাতটি ধরে ফেলে। জুইয়ের হাতে টান অনুভব করায় পিছনে ফিরে দেখে আশিক তার হাতটি ধরে আছে। জুই, বসবে আমার সাথে কিছুক্ষণ? আশিকের অসহায় চেহারার দিকে তাকিয়ে না করতে পারল না জুই, তাই সে আশিকের পাশে কিছুক্ষণ বসে। অনেকক্ষণ পর জুই,
সরি। আচ্ছা আমি যাই, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আপনি এখানে বসুন। ওকে। জুই নামাজ পড়তে চলে যায়। আশিক জুয়ের প্রতি তার কাজের জন্য অনুতপ্ত বোধ করছে, তাই জুয়ের কাছে ক্ষমা চাইতে চেয়েছিল, কিন্তু তা আর পসিবল হলো না, কারণ জুই তার কথা সবটা না শুনেই নামাজ পড়তে চলে যায়। জুই নামাজ শেষ করে এসে আশিককে রুমে নিয়ে বসায়, পাগুলোতে তেল মালিশ করে দেয়। এভাবে রাতে ডিনার করার পর জুই আশিককে ওষুধ খাইয়ে দেয়। জুই নিচে ফ্লোরে শোয়ার জন্য বালিশ আর কাঁথা হাতে নিলে আশিক জুইকে বাধা দেয়। জুই আশিকের সাথে শয়। আশিক সুস্থ থাকলে হয়তো এমনটা করতে হতো না। আশিক ভেবে পাচ্ছে না কিভাবে জুইয়ের কাছে ক্ষমা চাইবে বা কোথা থেকে শুরু করবে। আশিক সাহস করে বলে দেবে, ভেবে নাই। জুই, আমার না খুব ঘুম পেয়েছে, কোনো কিছু লাগলে ডাকবেন, আমি উঠে যাব। আচ্ছা। জুইয়ের সত্যি ঘুম পেয়েছে। সারা দিনের ক্লান্ততায় রাতে শোয়া মাত্রই সারা রাজ্যের ঘুম এসে ঘিরে ধরে জুইকে, তাই জুই ঘুমিয়ে পড়ে। এভাবে জুইয়ের সেবা যত্নে আশিক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখন আশিক আগের মতো করে হাঁটতে পারে, কারো সাহায্য ছাড়াই। আশিক বাসা থেকে বের হয়ে যায়। সে তো আশিকের আম্মুকে ডেকে আনে। আশিকের আম্মু রুমে এসে দেখে জুই শুয়ে আছে। কি হয়েছে রে জুই? তো ওই একটু বুকে ব্যথা। হঠাৎ বুকে ব্যথা? না, এটা আমার খুব ছোটকাল থেকেই বুকে ব্যথা উঠলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। ছোটবেলা থেকে কি বলছিস রে মা? পরে যদি বড় কোনো প্রবলেম হয়ে যায় তখন? দেখো কিচ্ছু হবে না, আমি ঠিক হয়ে যাব, তেমন কিছু তো হয়নি। হলে হোক, আজই একবার ডাক্তার মিহাতকে ডাকতে হবে। না আম্মু, দরকার নেই। তুই ওসব বুঝবি না, বরং তুই চুপচাপ শুয়ে থাক। আশিকের আম্মু গিয়ে আশিকের আব্বুকে জুয়ের কথা জানায়। আশিকের আব্বু ডাক্তার মিহাতকে আসতে বলেন। আশিকের আব্বুর কথা অনুযায়ী ডাক্তার মিহাত জুইকে দেখে কিছু টেস্ট করাতে বলেন। আশিক বাসায় এসে দেখে ডাক্তার জুইকে দেখছে। আশিক ভয় পেয়ে গেল। হঠাৎ জুয়ের কি হলো? আজকে প্রায় 1 মাস হতে চলল, কখনো জুইকে অসুস্থ হতে দেখেনি আশিক। আশিক ডাক্তারের পাশে এসে বসে জুইকে দেখা শেষে ডাক্তার মিহাত চলে যায়। আশিকের উপর বিশ্বাস নেই, তাই আশিককে আব্বু আশিকে টেস্টগুলো করাতে দেননি। একটু বিজি থাকায় সিদ্ধান্ত নিলেন উনি নিজে গিয়ে টেস্টগুলো করাবেন। দুপুরে জুই আর সেতু মিলে টেবিলে খাবার সার্ভ করছে। সবাই খেতে বসে আশিকের আম্মু দেখে জুই খাচ্ছে না, সে খাবার সার্ভ করছে। জুই, তুইও বস। না আম্মু, আগে তোমরা খাও, আমি পরে খেয়ে নেব। না, তুই এখনই খাবি। আশিকের আম্মু জুইকে জোর করে খেতে বসায়, তাই জুইও বাধ্য হয়ে খেতে বসে। আশিক খেয়াল করে জুই খায় কম। জুই এমনিতেই চিকনা, তার উপরে খাবার কম খায়। দুপুরে খাবার শেষ করে আশিক রুমে যায়। আশিক ভেবেছিল জুই রুমে আসবে, কিন্তু জুই রুমে আসলো না। সে অন্য একটা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। আশিক সেতুর কাছে যায়। সেতু, জুই কোথায়? ভাবি ঘুমাইছে। ও আচ্ছা, আমি দেখছি। আশিক রুমে গিয়ে দেখে জুই ঘুমাচ্ছে। আশিক জুইকে 5 কলা করে তার রুমে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। জুই বেঘরে ঘুমাচ্ছে। আশিক জুইয়ের পাশে শুয়ে জুইকে দেখছে। সোনাকে কয়লা ভেবে আশিক বড্ড ভুল করেছিল। এটুকু একটা মেয়েকে কত কষ্টই না দিল সে। হাতের দিকে তাকিয়ে দেখে দাগ পড়ে গেছে। আশিক জুইয়ের হাতের দাগগুলোতে চুমু দেয়। জুই কেঁপে ওঠে ঘুমের মধ্যে, তবুও ঘুম ভাঙেনি। এভাবে 2 দিন পর আশিককে কোনোভাবেই ধরা দেয়নি জুই। তাকে কষ্ট দিয়েছিল আশিক, যা ওর সব মনে আছে। আর জুই চায়ও না আশিক ওর কাছে ছোট হোক। আশিক কিছু বলতে চাইলে ও জুই পাশ কাটিয়ে চলে যায়। আশিককে বলার কোনো চান্সই দেয় না জুই। এজন্য আশিকের খুব রাগ বাড়ছে জুইয়ের উপর। আশিকের আব্বু টেস্ট পেপারগুলো দেখছে। আশিকের আম্মু রুমে আসে। কি দেখছো? কিছু টেস্ট পেপার। আশিকের? না, জুয়ের। ও, কোনো খারাপ খবর? খারাপ। কি হয়েছে বলো না। জুয়ের বুকের একটা পাথর জমে গেছে। এটি স্থায়িত্ব দিন দিন বাড়ার ফলে এটিও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এজন্য জুয়ের নিঃশ্বাস নেওয়ার প্রাণীটা আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে। আল্লাহ, কি বলো এসব? এখন কিভাবে কি হবে? না, এখনো আউট অফ কন্ট্রোল হয়ে যায়নি। ডাক্তার মিহাত বলল যত তাড়াতাড়ি অপারেশন করা যায় ততই ভালো। তাহলে আর বসে আছো কেন? সব ব্যবস্থা করো। জুই আমাদের কখনো বলেনি পর্যন্ত, ও
ওর এত কষ্ট হচ্ছে, আমার একদম ভালো লাগছে না। এসব তুমি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করো। ওকে, তবে একটু দেরি হয়ে যাওয়ার জুয়ের জীবননাশক আশঙ্কা রয়েছে। আশিক তার আব্বু আর আম্মুর সব কথা শুনে জুয়ের কিছু হয়ে যাওয়ার ভয়ে আশিকের চোখে পানি। নিজেকে সামলে আশিকের আব্বুর রুমে যায়। আব্বু, জুয়ের কিছু হবে না তো? সব উপরওয়ালার হাতে, ধৈর্য ধরা ছাড়া এখন আমাদের আর কি করার আছে বলো? আব্বু চলো আমরা আজই জুইকে হসপিটালে ভর্তি করাই। আশিক রুমে গেলে দেখে জুই কাজ করছে। জুই আশিকের উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকায়, দেখে আশিককে চোখে পানি। আশিক গিয়ে সোজা জুইকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। জুই ধরল না। শোনো, তুমি একদম চিন্তা করবা না, সব ঠিক হয়ে যাবে দেখো। জুই আশিকের কথা কিছুই বুঝতে পারল না। বিকেলে জুইকে হসপিটালে আনা হলো। খুব তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করা হয়। রাত 10টায় অপারেশনে সবাই টেনশন করতেছে। আশিকের চোখের পানি পড়ছে তো পড়ছে। জুয়ের কেন জানি মনে হচ্ছে সে হয়তো আর বেঁচে থাকবে না, আজকে হয়তো মরেই যাবে। কষ্ট তো অনেক পেয়েছে, সুখের দেখা পৃথিবীতে সে পায়নি, হয়তো ওর জন্য সুখটা ওই পারে অপেক্ষা করছে। জুয়ের আজকে তার আব্বু আর আম্মুর কথা খুব মনে পড়ছে, চোখের কোনা বেয়ে পানি পড়ছে তার। আশিক বাইরে দাঁড়িয়ে আছে, জুয়ের কান্না সে দেখতে পারবে না। সবাই জুইকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু জুই বারবার আবল তাবল কথা বলছে। অন্যদিকে ব্যাংক ব্যালেন্স সব তানভীরের নামে দেখে চমকে ওঠে লিজা। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে, তার মানে তানভীর তাকে ঠকালো। তানভীর, হোয়াট ইজ দিস? যা দেখতে পাচ্ছ সেটাই। এইসবের মানে কি? মানে সব টাকা আমার নামে, তোমার নামে একটা পয়সাও নেই। হোয়াট দ্য হেল? চিৎকার করো না সোনা, তুমি যেভাবে আশিককে ঠকিয়েছো ঠিক আমিও সেভাবে তোমাকে ঠকালাম। হা 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 হা। তানভীর, ফাইজলামো করবা না। যা দেখছো তা ফাজলামি নয়, বরং সত্যি সত্যি। আইসে গেট আউট। হোয়াট? তানভীর দেখো, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি তোমাকে পুলিশে দেব। যা পারো করো, বাট আই ডোন্ট কেয়ার। আমার বাসা নিজ ইচ্ছাই বেরোবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? এর ফল ভালো হবে না তানভীর, দেখে নিও। লিজা রেগে গিয়ে বাসা থেকে বের হয়ে যায়। যাকে নিজের থেকে বেশি ভালোবাসলো সেই তাকে ঠকালো। লিজা কখনো ভাবতেই পারেনি এমনটা হবে। আশিকের কথা বড্ড মনে পড়ছে লিজার। লিজা বুঝতে পারলো আশিকের কষ্টটা। কোনো প্রমাণ ছাড়া তানভীরের কিছু করতেও পারবে না লিজা, তাই সে ভেবে নেয় সে আবার আশিকের কাছে ফিরে যাবে। তবে ফিরে যেতেও কয়েকদিন লাগবে, কারণ সে এখন থাইল্যান্ড আছে। এখান থেকে বাংলাদেশে যেতে অন্তত 3 দিন লাগবে। 10টা বাজার সাথে সাথে জুইকে অপারেশন রুমে নেওয়া হয়। নেওয়ার আগে আশিক জুয়ের হাত ধরে অনেক কান্না করে। জুয়ের চোখের পানি মুছে জুইকে সান্ত্বনা দেয়। তবুও জুই নিজেকে শান্ত করতে পারছে না। জুই আশিকের সাথে কোনো কথা বলেনি, শুধু একবার গভীরভাবে আশিককে দেখে নিয়েছিল, কারণ হয়তো এই মুখখানা আর দেখা হবে না। সবাই অপারেশন রুমের বাইরে অপেক্ষা করছে। আশিকের কান্না বন্ধ নেই। অপারেশন রুমের দরজা খুলতেই সবাই হকচকিয়ে ওঠে। যখন দেখে নার্সরা একটা লাশ বের করছে, তখন সবাই নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। নার্সরা লাশটাকে আশিকদের ক্রস করে নিয়ে চলে গেল। আশিক বেঘরে কান্না করছে। জুই বুঝি তার থেকে হারিয়েই গেল। সবার চোখেই পানি। অপারেশন রুম থেকে একটি ডাক্তার বেরিয়ে আসে। অপারেশন সাকসেসফুল। এ কথাটি শুনে আশিক ডাক্তারের দিকে ফিরে তাকায়। আশিকের চোখ ফুলে গেছে। ডাক্তার, জুয়ের কি অবস্থা? উনি একদম ঠিক আছেন। আমরা কি ওর কাছে যেতে পারি? অবশ্যই, তবে ঘুম না ভাঙা অবধি একটু ওয়েট করতে হবে আপনাদের। ওকে। আশিক যেন দেহে প্রাণ ফিরে পেল। আশিক দৌড়ে জুয়ের কাছে যায়। জুয়ের নিষ্পাপ চেহারাটা আশিককে মুগ্ধ করে ফেলে। আশিক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। সবাই জুইকে দেখে আশিকের আম্মু আশিকের চোখের পানি মুছে দেয়। আশিক তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। তবে এই কান্না দুঃখের নয়, খুশির কান্না। আরে পাগল, এভাবে কেউ কান্না করে নাকি? দেখবি জুই একদম ঠিক হয়ে গেছে। তিশা ও আশিকের আব্বু সেতু আশিককে কাঁদতে নিষেধ করে। জুয়ের জন্য সবচেয়ে বেশি চোখের পানি ঝরেছে আশিকের। একটা ছেলেও যে এত কাঁদতে পারে তা আগে জানা ছিল না আশিকের। পরিবারের কেউয়েরই। জুয়ের ঘুম ভাঙছে না। গভীর ঘুমে মগ্ন জুই, যা তার ফেস দেখে বোঝা যাচ্ছে। তখন প্রায় 11টা।
আম্মু তোমরা বাসায় চলে যাও, এখনো রাত বেশি হয়নি। না, তাতে প্রবলেম নেই। তুই একা থাকতে পারবি তো? হ্যাঁ আম্মু, খুব পারবো, তোমরা যাও। আচ্ছা। আশিক, কোনো কিছুর প্রয়োজন হলে ডাক্তার মিহাতকে বলো। ওকে আব্বু। আশিকের আব্বুরা চলে যায় বাসায়। হসপিটাল থেকে বাসায় যেতে 20 মিনিটের রাস্তা, তাই যেতে কোনো প্রবলেম হবে না। আশিক জুইয়ের হাত ধরে বলতে থাকে, জুই আমারে ক্ষমা করে দিও প্লিজ। আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি আমার কাজের জন্য ক্ষমা চাওয়ার কোনো চান্সই পেতাম না। জুই, আমি না ছোটবেলা থেকে যখন যা চেয়েছি তা খুব সহজেই পেয়ে গেছি, কখনো জোর করার প্রয়োজন হয়নি। তাই কখনো বুঝতেই পারিনি মনের বিরুদ্ধে যুদ্ধ করে পাওয়া জিনিসের স্বাদ কতটুকু। এর জন্য আমি সত্যিকার সোনার দাম ভুলে কয়লাকে সোনা ভেবে নিয়েছিলাম। মনে ছিল না কয়লা কখনো সোনার চেয়ে দামি হতে পারে না। আজকে আমি মনের বিরুদ্ধে যুদ্ধ করে পাওয়া জিনিসের স্বাদ বুঝতে পেরেছি জুই। আমি তোমাকে ভালোবাসি জুই। এখন আমি বলতে পারি আমার মন তোমাকে ভালোবেসে কোনো ভুল করেনি। জুই, আমাকে শুধু একবার ক্ষমা করে দিয়ে ভালোবাসার চাদরে জড়িয়ে নাও। প্রমিস, তোমাকে আমি কষ্ট পেতে দিব না। আমাকে তুমি ক্ষমা করে দিও। জুইয়ের ঘুম ভেঙে যাওয়ার কারণে সে আশিকের সব কথা শুনে ফেলে, যেটা আশিক খেয়াল করেনি। জুই খেয়াল করে আশিকের চোখে পানি। জুইয়ের একটু কষ্ট লাগলো। জুইয়ের কষ্টের পাহাড় থেকে অভিমানের পাহাড়টাই অনেক বড়, তাই জুই আশিককে কিচ্ছু বলল না। আরও কিছুদিন পর আশিককে ক্ষমা করে দেবে জুই। তার আগে আশিক বুঝুক মানুষকে কষ্ট দেওয়ার কারণে ক্ষমা পাওয়া কতটা কষ্টের। জুই আবার ঘুমিয়ে পড়ল। আশিকও ঘুমিয়ে পড়ে কাঁদতে কাঁদতে। পরের দিন সকালে 10টার দিকে জুইয়ের ঘুম ভেঙে যায়। জুই উঠে বসে। আশিক চট করে উঠে দাঁড়ায়, চোখের পানি মুছে নেয়। জুই জড়িয়ে ধরে। জুই, তোমার কিছু হয়নি তো? জুই, তুমি ঠিক আছো তো? জি, আমি একদম ঠিক আছি। বুকে কষ্ট হচ্ছে? তেমন না, অল্প একটু। ও, আমি বাসায় যাব। এখন? হুম। না, তুমি এখনো সুস্থ হওনি, তাই যাওয়া যাবে না। না, আমি বাসায় যাব। আশিক জুইকে উত্তেজিত করতে চাইনি, তাই বলে, আচ্ছা আমি ডাক্তারের সাথে কথা বলে দেখছি। ডাক্তারকে অনেক বুঝিয়ে সুঝিয়ে জুইকে বাসায় নেওয়ার ব্যবস্থা করে আশিক। আশিক জুইয়ের উপর রেগে আছে। আজকের দিনটা থেকে গেলে কি এমন ক্ষতিটাই বা হতো। জুই আর চোখে একবার আশিককে দেখে নেয়। আশিকের পেজ থেকে জুইয়ের হাসি পাচ্ছে। জুই তাও কষ্ট করে হাসিটা চেপে রাখে। আশিক জুইয়ের দিকে বারবার তাকাচ্ছে, বাট জুই তাকাচ্ছে না। আশিকের ব্যাপারটা খারাপ লাগে। এখন জুইকে কোনো উত্তেজনামূলক কথা বলা যাবে না, তাই আশিক জুইয়ের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি দমিয়ে রাখে। 20 মিনিট পর ওরা বাসায় এসে পৌঁছায়। আরে জুই, তোরা চলে এলি যে? আশিক, তুই জুইকে বাসায় নিয়ে আসছিস? ও এখনো সুস্থ হয়েছে? হ্যাঁ আম্মু, ওনাকে আমিই বলেছি। কেন এই অসুস্থ শরীর নিয়ে বাসায় চলে এলি? হ্যাঁ, কালকে আসলে কি হতো? আসলে আম্মু, আমার হসপিটাল ভালো লাগে না। আর তাছাড়া এখন তো বুকে ব্যথা নেই, আমি একদম ঠিক আছি। আচ্ছা ঠিক আছে। জুয়ের অনেক সেবা করে আশিক। এভাবে দুপুর, বিকেল এবং রাতটাও পেরিয়ে যায়। পরের দিন ভোর 5টা বাজে। আশিকের ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে জুই ঘুমাচ্ছে। দূর থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আশিকের মন সম্পূর্ণ চেঞ্জ। নামাজ পড়বে আজকে আশিক। জুইকে একবার ডাকবে ভাবে আশিক, পরে ভাবলো না, থাক কিছুক্ষণ ভেবে জুইকে আস্তে করে ডাক দেয় আশিক। জুই, হুম। নামাজ পড়বে না? হুম। এই জুই, উঠো না, দুজন একসাথে নামাজ পড়বো তো। জুই আশিকের কথাটি শুনে উঠে বসে চোখ মুছে আশিককে একবার দেখে জুই। আশিকের কথায় জুই অবাক হয়ে যায়, কারণ জুইয়ের বিয়ে হয়েছে। এ যাবৎ কোনোদিন আশিককে নামাজ পড়তে দেখেনি সে। সত্যি আপনি নামাজ পড়বেন? হ্যাঁ সত্যি। ওকে, চলুন। জুই খুব খুশি আশিক নামাজ পড়বে জেনে। তারপর দুজন অজু করে এসে নামাজ আদায় করে নেয়। আশিক জায়নামাজটা জায়গা মতো রেখে শুতে যায়। জুই আসছে না দেখে জুইয়ের দিকে তাকিয়ে দেখে সে কোরআন তিলাওয়াত করছে। আশিক মুগ্ধ জুইয়ের উপর। জুই কোরআন তিলাওয়াত শেষ করে উঠে বাইরে যেতে নিলে আশিক বাধা দেয়, কারণ সে অসুস্থ। আশিকের জোর করার কারণে জুই আর না করতে পারল না। জুইও গিয়ে আশিকের পাশে শুয়ে থাকে। আশিকের থেকে দূরত্ব রেখে শুয়েছে জুই। আশিকটা লক্ষ্য করে আশিক বুঝতে পারে জুইয়ের এখনও তার উপর অভিমান জমে আছে। আশিক জুইকে হ্যাসকার টান দেয়। জুই নড়ে ওঠে। আশিক ভাবল জুই কোনো রিয়াক্ট করবে, কিন্তু না করল না। আশিক জুইয়ের দিকে তাকিয়ে দেখে জুই আবার ঘুমিয়ে গেছে। জুই এত ঘুম পাকলি যে কিনা শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল।
জুয়ের দিকে অপলক নয়নে কিছুক্ষণ তাকিয়ে থাকে আশিক, তারপর মুচকি হাসে। জুয়ের কপালে আশিক একটা কিস করে, তারপর সেও ঘুমিয়ে পড়ে। সকাল 9টা, জুই এখনো ঘুমাচ্ছে। এই ফাঁকে আশিক ফ্রেশ হয়ে নেয়, তারপর নাস্তার টেবিলে যায় জুই, আর তার জন্য নাস্তা নিয়ে রুমে আসে আশিক। নাস্তাগুলো বিছানার এক পাশে রাখে আশিক। তারপর জুয়ের সব ওষুধ গুছিয়ে সকালে ওষুধগুলো বেছে নিয়ে নাস্তাগুলোর পাশে রাখে জুই। সকাল হয়ে গেছে, এবার তো আস্তে আস্তে উঠো। জুই মিটমিট করে চোখ খুলে দেখে আশিক তাকে ডাকছে, আর সত্যি অনেক বেলা হয়ে গেছে। জুই উঠে চলে যেতে চাইলে, কোথায় যাচ্ছ? নাস্তা রেডি করতে হবে, দেখে তো বোঝা যাচ্ছে অনেক বেলা হয়ে গেছে। ওসব তোমাকে ভাবতে হবে না, তুমি ফ্রেশ হয়ে আসো। মানে? তুমি ফ্রেশ হতে যাবে নাকি আমি তোমাকে নিয়ে যাব? জুই কিছুটা ভয় পায়। জুই আবার চলে যেতে নিলে আশিক আবার বাধা দেয়। আবার কোথায় যাচ্ছ তুমি? ফ্রেশ হতে। এই রুমেও তো ওয়াশরুম আছে, তাহলে অন্য রুমে কেন? আপনিই তো বলছিলেন আমি এই বাসার কাজের মেয়ে, আমার অধিকার শুধু রাতে এখানে থাকা, তাও ফ্লোরে। আপনার ওয়াশরুমে যাওয়া আমার জন্য নয়, রাত শেষ, আমিও নাই। জুই চলে যায় অন্য রুমে। আশিক রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। এখন নিজের উপরই বেশি রাগ হয় আশিকের। জুই অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আশিকের আম্মু নাস্তা করছে কিনা জিজ্ঞেস করে। জুই বলে সে এখনো নাস্তা করেনি। আশিকের আম্মু রেগে যায়। জুই তাড়াতাড়ি আশিকের রুমের বাইরে যায়, কয়েকবার বলল, আমি কি আপনার রুমে আসতে পারি? এভাবে বেশ কয়েকবার বলার পরেও কোনো উত্তর না পেয়ে জুই রুমে গিয়ে দেখে আশিক নেই। বিছানার উপর ছোট্ট একটা চিরকুট। জুই চিরকুটটা হাতে নেয়। চিরকুটে লেখা, নাস্তা করে বিছানার উপরে রাখা ওষুধগুলো খেয়ে নিও। জুই হালকা খেয়ে ওষুধ খেয়ে নেয়। ওষুধ জিনিসটা জুইয়ের একদমই ভালো লাগে না। জুই আশিকের রুম থেকে চলে আসে। সারাটা দিন পেরিয়ে যায়, কিন্তু আশিক বাসায় আসেনি। জুইয়ের মনে হলো আশিক কষ্ট পেয়েছে। জুইয়ের চোখে পানি চলে আসে। যে কষ্টগুলো জুই পেয়েছিল সব ভুলে গিয়েছে। নিজের অজান্তেই কখন যে আশিককে সে ভালোবেসে ফেলেছে তা সে নিজেই জানে না। যতই অভিমান থাকুক, ভালোবাসার কাছে সেটা ক্ষুদ্র বালির কণার ন্যায় ছাড়া কিছুই না। জুইয়ের আশিকের উপর যত রাগ ছিল সব ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে। মেয়েদের মন খুব সরল। একটা মানুষ তাকে কষ্ট দিক, অপমান করুক বা যাই করুক, হয়তো সে কিছুদিন মানুষটার উপরে রেগে থাকবে, কিন্তু 2-4 দিন পর দেখা যাবে রাগ সব মাটি হয়ে গেছে। সে আবার ওই মানুষটার কাছে ফিরে এসেছে। ভালোবাসার ক্ষেত্রে রাগটা মেয়েদের মানায়, ছেলেদের নয়। আর যদি হয়েও থাকে একজন রাগ করেছে, তার সাথে যদি আপনিও রাগ করে বসে থাকেন, তবে আর সম্পর্কটা থাকবে না। একটা ভালোবাসার সম্পর্কে রাগারাগির পর সেই মানুষটি আগে কথা বলে যার কাছে সম্পর্কটা বেশি দামি। রাত 10টার সময় বাসায় ফিরে আসে আশিক। নিজের রুমে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে নেয়। জুয়ের রাগ লাগলো, সেই সকালে গিয়ে এখন আসার সময় হলো। যাই হোক, কেউ কিছু বলল না। আশিক আগেও এমন করত, তাই আশিকের আব্বু আম্মু ভাবছে আশিক কোনো কাজে ছিল। আশিক ডিনার করতে এসেও কারোর সাথে কোনো কথা বলল না। জুয়ের দিকে একবারের জন্য দেখলো না। আশিক কেমন যেন রেগে উঠে। জুই বুঝে গেছে আশিক খুব রাগ করেছে। জুয়ের এটা ঠিক হয়নি, ভুল তো মানুষই করে। কথায় আছে মানুষ বলতেই ভুল। সেক্ষেত্রে আশিকের ভুল কিছু করাটা নিশ্চয়ই অবান্তর কিছু নয়। জুই জানে ছেলেদের রাগ একটু বেশি। জুইও চুপচাপ ডিনার করে নেয়। আশিক ডিনার সেরে জুইকে কিছু না বলে নিজের রুমে চলে যায়। জুইও আশিকের রাগ কতক্ষণ পর্যন্ত থাকে দেখবে, তাই সে অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়ার সাথে সাথে জুইয়ের ঘুম, অর্থাৎ জুই ঘুমিয়ে পড়ে। আশিক নিজের রুম থেকে জুইয়ের রাতের ওষুধগুলো বেছে নিয়ে অপেক্ষা করে জুইয়ের জন্য, কিন্তু না, জুই আসছে না। আশিক সেই রুমটাই চায় যেখানে জুইয়ের ঘুমানোর কথা। আশিক রুমটায় গিয়ে দেখে জুই ঘুমিয়ে গেছে। ওষুধগুলো খুবই ইম্পর্টেন্ট, খেতেই হবে, না হলে বুকে ব্যথা কখন উঠে যায় বলা যাবে না। একটু একটু ভালো হয়েছে, তবে এখনো 100% নয়। জুই উঠো। জুই।
উঠো। জুইয়ের মনে হলো সে স্বপ্ন দেখছে, কারণ জুই শুনেছিল দিনে যার কথা যত ভাববে মনে বলবে তাকে নিয়ে রাতে ঘুমের মাঝেও স্বপ্ন দেখতে পাওয়া যায়। তাই জুই ভাবল এটা স্বপ্নই। আশিক জুইকে বেশ কয়েকবার ডাকে, তারপর জুই উঠে দেখে আশিক তাকে সত্যি ডাকছে। জুই দেখে আশিকের হাতে ঔষধ, বুঝতে বাকি রইল না সে কেন এসেছে। আশিক জুইকে ওষুধ খাইয়ে সোজা চলে যায়। জুই থ হয়ে গেল। জুই আবার ঘুমিয়ে পড়ে। প্রায় অনেকক্ষণ হলো আশিকের ঘুম আসে না। জুইকে পাশে না পেলে আসবেও না। সব রাগ অভিমান এক সাইডে রেখে আশিক জুইকে কোলে করে নিয়ে রুমে আসে। জুইকে বিছানায় শুইয়ে দিয়ে আশিকও জুইয়ের পাশে শুয়ে পড়ে। জুইয়ের কপালে কিস করে আশিক। তারপর কিছুক্ষণ জুইকে দেখে আশিকও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে জুই অবাক, কারণ সে নিজেকে আশিকের রুমে আশিকের পাশে আবিষ্কার করছে। জুই মুচকি হাসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। জুই এখন পুরোপুরি সুস্থ, তবে দুজনের মধ্যে মান অভিমান চলছেই। জুই আশিকের কাছ থেকে আশিকের সব পছন্দ অপছন্দের কথা জেনে নেয়, যেমন আশিক কী খেতে ভালোবাসে, কেমন শাড়ি পছন্দ করে, কেমন ফুল পছন্দ করে। এইসব আজকে আশিক আপন করে নেবে। নিজের সব ভালোবাসা উজাড় করে দিবে জুই আশিককে। আশিকের আব্বু আম্মু আশিকের ফুপুর বাসায় যায় আশিকের ফুপুকে দেখতে, কারণ উনি অসুস্থ আর তিশা কলেজে যায়। জুই ঘর ঝাড়ু দিতে আশিকের রুমে যায়। জুইকে দেখে আশিক মুখ বাঁকা করে হুহ বলে মানে জুইকে রাগিয়ে দিয়ে আশিক ওয়াশরুমে চলে যায়। জুই রাগি লুক নিয়ে আশিকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। জুই আশিকের রুম ঝাড়ু দিয়ে ড্রয়িং রুমে যায়। ল্যান্ডফোনটা বেজে ওঠে। ড্রয়িং রুমে কেউ নেই। আশিকের রুম থেকে বের হচ্ছে না, তাই জুই ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, তাহলে তুই কল ধরেছিস, ভালোই হলো। আপনি কে বলছেন? লিজা, চিনতে পারছিস তো? জি, চিনতে পারছি। আশিক? বাহ বাহ, এখন নাম ধরে ডাকিস আশিক। তুই দেখি ভালোই জাদু জানিস। আশিককে নিজের বশে নিয়েই নিলি। তোর জাদু আর বেশি দিন থাকবে না। মানে? দরকার আমার, তোর সাথে আশিকের সাথে নয়। যা বলছি মন দিয়ে শোন। যদি আশিককে বাঁচাতে চাস তো। কি বলছিলেন আপনি এসব? আমি যা বলছি ঠিকই বলছি। আশিক তোকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পেপার এনে রেখেছিল। তুই ওইটা নিয়ে আমার কাছে চলে আয়, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। চুপচাপ চলে আয়, যাতে কেউ কিছু না জানে, আশিকও না। আপনি কিভাবে জানেন উনি যে ডিভোর্স পেপার নিয়ে এসেছেন? আশিক তোকে বিয়ে করে আনার পরের দিনই আমাকে বলেছে। হলেও সেটা আগে, এখনকার নয়। আগে হলে ডিভোর্স হতে পারত, কিন্তু এখন হবে না। আর আমি আপনার কথা কেন শুনবো? কোনো মানেই হয় না আপনার কথা শোনার। হয় হয়, অনেক মানে হয়। যেমন? আমার কথা না শুনলে আশিককে মেরে দিব আমি, মানে মার্ডার করব। লিজার কথায় জুয়ের আত্মা কেঁপে ওঠে। লিজার কথা না শুনলে আশিককে খুন করবে মানে? না, এটা কিছুতেই হতে পারে না। তার জন্য আশিকের কোনো ক্ষতি হতে দেবে না। সে মরলে সেই মরবে, আশিক নয়। কি হলো, কথা বলছিস না কেন? হ্যাঁ, ডিভোর্স পেপারটা নিশ্চয়ই আশিকের ড্রয়ারে আছে। তুই ওটা নিয়ে চুপচাপ চলে আয়, নয়তো আশিক মরবে আর তুই হয়তো জানিস না। না জানলে জেনে নে, আমি খুবই ডেঞ্জারে। আশিক যেন কিচ্ছু না জানে। ওনার কিছু করবেন না প্লিজ। আমি আসবো, আপনার কথা মতো আমি আসবো। উনি কিচ্ছু জানবেন না। এই গুড গার্ল, 10টার সময় একটা গাড়ি আসবে তোর বাসার সামনে, ওইটা করে সোজা চলে আসিস। আচ্ছা। লিজা কল কেটে দিয়ে শয়তানি হাসি দেয়। জুয়ের খুব কান্না পাচ্ছে। ভেবেছিল আশিককে সে আপন করে পাবে, হয়তো এতদিন পর তার কপালে একটু সুখ রয়েছে। কিন্তু এ কি হয়ে গেল? জুই ঠিকই বুঝতে পারছে তার কপালে সুখ নেই। সকাল 9টা বাজে। আশিকের রুম থেকে যে করেই হোক ডিভোর্স পেপারটা বের করতেই হবে। জুই চোখের পানি মুছে আশিকের রুমে যায়। নিজেকে সামলে নেয় জুই। জুইকে দেখে আশিকের কিছুটা খটকা লাগলো। আশিকের মনে হলো জুইয়ের কিছু হয়েছে। জুই আশায় আশিক রুম থেকে বের হয়ে যায়। জুই খেয়াল করে আশিক বাসা থেকে বের হচ্ছে। জুই আশিকের ড্রয়ার ভালোভাবে খুঁজে দেখে সত্যি ডিভোর্স পেপার রাখা। জুইয়ের চোখের পানি পড়তে লাগলো। জুই জানে না তার সাথে কি হতে চলেছে।
লিজা তার আর আশিকের মধ্যে কি করতে যাচ্ছে কে জানে। জুই দ্রুত আশিকের রুমটা ত্যাগ করে, তারপর রেডি হয়ে নেয়। জুইয়ের হাতে সময়ও নেই। আশিকের বলতো যে তার একটা কাজ আছে বা অন্য কিছু, কিন্তু আশিক তো নেই। অনেক খোঁজাখুঁজি করেও আশিককে পেল না জুই। ঘড়িতে 10টা বাজার আর 5 মিনিট বাকি। জুই বাসা থেকে বের হওয়ার আগে একবার বাসাটাকে দেখে নেয়। চোখের পানি পড়ছে তো পড়ছেই। জুই দেখে সত্যি একটি গাড়ি দাঁড়িয়ে আছে। জুই সেটিতে উঠে পড়ে। গাড়িটা জুইকে নিয়ে সোজা লিজার কাছে যায়। জুই দেখে খোলামেলা জায়গা, অনেক ফুল ফলের গাছও রয়েছে, মানুষজন তেমন নেই। লিজা এসে হাজির। আমার কথা শুনেছিস তাহলে? গুড। কেন ডেকেছেন? আরে এত তারা কিসের তোর? ডিভোর্স পেপারটা এনেছিস? দে তো দেখি। জুই ডিভোর্স পেপারটা লিজাকে দিলে লিজা সেটিকে দেখে শয়তানি হাসি দেয়। সাইন কর। মানে? তুই আশিককে ডিভোর্স দিচ্ছিস? না। দিবি কিনা বল। না, দিব না। লিজা জুইকে থাপ্পড় মারার জন্য হাত তুললে জুই নিচের দিকে ফিরে যায়। থাপ্পড় উল্টো লিজার গালে পড়ে। লিজার গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে আশিক। তার মানে থাপ্পড়টা তাকে আশিকই দিয়েছে। ও, তার মানে তুই সাথে করে আশিককেও নিয়ে এসেছিস? আশিকের কথা শুনে জুই চোখ তুলে তাকায়, দেখে তার সাথে আশিক দাঁড়ানো। ভালোই হয়েছে, আমার কথা শুনিসনি তো। দেখ, তাহলে এবার আশিককে মরতে হবে। লিজা গান বের করে আশিকের মাথায় ধরে। লিজার খেয়াল করে যে তার ঠিক পেছনের দিক থেকে তার মাথায় ওকেও গান ধরে আছে। লিজা পেছনে ফিরে শকড। তানভীর, তুমি? সরি, আমি পুলিশ ইন্সপেক্টর অর্নিল সায়ন চৌধুরী। তাহলে তানভীর কে? আমার সাজানো নাম। মানে? লিজা, আপনি নিজেকে যতটা চালাক ভাবেন আসলে আপনি ততটা চালাক নন। তবে হ্যাঁ, আপনাকে চালাক বলতে হবে, কারণ আমাদের পুলিশ ফোর্স আপনাকে কখনো ধরতে পারেনি। আপনি বাংলাদেশের আশিকের মতো যুব সমাজের বড়লোক পরিবারের ছেলেদের ঠকিয়ে তাদের থেকে টাকা নিয়ে আপনি যে ড্রাগসের ব্যবসা করছেন তা আমাদের পুলিশ ফোর্স অনেকে আগে জানতে পেরেছে। কোনো প্রমাণ সাক্ষী ছিল না আপনার বিরুদ্ধে, এর কারণ আপনি প্রমাণ রেখে কাজ করেন না। আমি গত কয়েক মাস আগেই পুলিশ ফোর্সে জয়েন করেছি। আপনাকে সাক্ষী প্রমাণ সহ হাতে নাতে ধরার কাজটি আমার ঘাড়ে পড়ে। এই নাটকটা সাজাতে হলো, তবে এইবার আর আপনার চালাকি আপনার কোনো কাজে আসবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার সাথে পাঙ্গা নিয়ে তোমরা দুইজন ঠিক করলে না, তোমাদেরকে আমি দেখে নিব। তানভীর ঠাস করে একটা থাপ্পড় মারে লিজাকে। এই, তুমি আমার গায়ে হাত তুললে? চুপ, হাত নামিয়ে কথা বল, অনেক হয়েছে। এবার ওই বন্ধ কুটিরে মশাদের সাথে থেকে থেকে শিখে নে বেঁচে থাকতে তোর কর্মের ফল কেমন হয়। যুব সমাজকে ধ্বংসের সাথে সমস্ত মেয়ে জাতির কলঙ্ক তুই হয়তো ভুলে গেছিস। মেয়েরা মায়ের জাত, তবে এবার তোর শিক্ষা হবেই হবে। অর্নিলের সাথে পুলিশ বাহিনীর সদস্যরা লিজাকে নিয়ে যায়। জুই আর আশিক দাঁড়িয়ে আছে। আশিক নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছে, তার বিবেক তাকে নিয়েই উপহাস করছে। অর্নিল আশিক আর জুয়ের সামনে এসে দাঁড়ায়। আশিক, আপনার সাথে আমার কিছু কথা বলা ছিল। জি বলেন। শুনুন ভাই, বিয়ের জীবনে মেয়েদের একবারই হয়, আর এই আপুটারও হয়েছে আপনার সাথে। আশিক নিজের বিবেক দিয়ে ভাবুন, যখন এই আপু জানতে পারলো আপনার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে তখন ওনার কেমন লাগছিল। আজকে যদি ওনার সাথে হওয়া ঘটনাটা আপনার বোনের সাথে হতো তখন আপনি ভাই হিসেবে কি তা মেনে নিতেন না, কারণ আপনি চান আপনার বোনটা স্বামীর সংসারে সুখী হোক। ঠিক তেমন করে ওনাকে ও ভাবুন, এই আপুটার যদি একটা ভাই থাকতো তিনি হয়তো বোনের এমন অবস্থা মেনে নিতেন না। আমি আপনাদের ব্যাপারে সবটাই জানি, যেটা আমি লিজার কাছ থেকে শুনেছি। আর ভাই শোনেন, মা বাবার সন্তানের অমঙ্গল কোনোদিন ও চায় না। আপনার মা বাবার যখন মনে হয়েছে লিজা নামের মেয়েটি আপনার উপযুক্ত নয়, তখন সেটা দেখবেন সত্যি সেই জিনিসটা আপনার উপযুক্ত নয়। আপনার মা বাবা আপনার জন্য এই আপুটিকে চয়েস করেছে, তো দেখবেন আপনি অবশ্যই সুখী হবেন। বিয়ে যখন হয়েই গেছে তখন আপনার জিএফ নামক পোকার পেছনে দৌড়িয়ে লাভ নেই, বরং লস। মানুষ সেই জিনিসটাকেই দূরে সরিয়ে দেয় যেটা তার জন্য মঙ্গলজনক, আর সেই জিনিসটাকেই কাছে টেনে নেয় যেটা তার জন্য ক্ষতিকারক। এই কথাগুলোর প্রমাণ আপনি নিজেই। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি কি বলতে চাইছি। হ্যাঁ। ওকে ভাই, ভালো থাকবেন। আপু ভালো থাকবেন, ভবিষ্যতে হয়তো কোনো না কোনোভাবেই দেখা। আপনিও ভালো থাকবেন। আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অর্নিল চলে যায়। জুই খেয়াল করে আশিকের চোখে পানি।
নিশ্চুপে কেঁদেই চলছে আশিক। জুই সহ্য করতে না পেরে আশিকের সামনে এসে দাঁড়ায়। জুই আশিকের চোখের পানি মুছে দেয়। তারপর জুই ডিভোর্স পেপারটা হাতে নেয়। আপনি না আমাকে ডিভোর্স দিতে চান, এই নিন ডিভোর্স পেপার, সাইন করুন। আশিকের মাথায় রাগ চেপে বসলো। এতদিন এত কিছু বলার পরে সে জুইকে বুঝতে পারলো না যে সে জুইকে ভালোবাসে। আশিক জুইয়ের হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। তুমি আমার সাথে একটাও কথা বলবে না। এতদিন ধরে ও যখন তোমাকে কিছু বোঝাতে পারলাম না, আর বোঝানোর চেষ্টাও করব না, নিজের মতোই থাকো। জুই বুঝতে পারলো আশিক সেই রাগ করেছে। জুইও এখন কিছু বলল না। আশিক জুইকে বাসায় পৌঁছে দিয়ে সোজা চলে যায়। দুপুরেও আসলো না। রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। জুই খাবার টেবিলে সাজিয়ে রেখে আশিকের জন্য বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। আশিক বাসায় আসে। খাবার টেবিলে জুইকে বসে থাকতে দেখে চমকে ওঠে। আশিকের রাগ তো আছেই, তাই সে কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। না, জুই আসছেই না। আশিক রুম থেকে বের হতেই দেখে সেতু রান্নাঘরে। কিরে সেতু, জুই খাবার টেবিলে এতক্ষণ কি করে? সহই দুপুর থেকে আন্নের লাই বয়ে রইছে। খাবার খাই নাই? না। তুই কিছু বলিস নাই? কইছিলাম, ভাবি কইছে আন্নে আইলে খাইবো। কি বলিস? আশিক দৌড়ে জুইয়ের কাছে যায়। জুই প্রচুর ঘুমে মগ্ন। আশিক আস্তে করে ডাক দেয়, জুই জুই জুই। জুই মিটমিট চোখ খুলে দেখে আশিক। জুই চোখের পানি ছেড়ে দেয়। আমিও আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আমি আপনাকে খুব 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 ভালোবাসি। কোথায় ছিলেন? হ্যাঁ। আশিক জুয়ের ঠোঁটে হাত দিয়ে তাকে চুপ করিয়ে দেয় আর জুয়ের চোখের পানি মুছে দেয়। একদম কাঁদবা না, আজকে তোমাকে কাঁদতে দেখতে চাই না। রুমে যাও আর বিছানার উপর কি আছে দেখবা। কি? গেলেই দেখতে পাবা। যাও, আমিও আসছি। জুই আশিকের কথায় রুমে যায়। বিছানার উপর দেখে একটা সুন্দর নাইটি রাখা। জুই এটা দেখে লজ্জায় গাল লাল হয়ে গেছে। জুইয়ের চোখ যায় চিরকুটের উপর। জুই চিরকুটটা হাতে নেয়। নাইটিটা ফ্রেশ হয়ে এখন পরবা। সাথে চোখে কাজল আর ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দিবা। চুলগুলো যেন পিঠের উপর ছেড়ে দেওয়া থাকে। জুই মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। জুই লজ্জায় শেষ। নাইটি পরে কিভাবে সে আশিকের সামনে যাবে, যেখানে কখনো মাথার ঘোমটা ফেলেও যাওয়া হয়নি। জুই অনেক ভাবাভাবির পর ফ্রেশ হয়ে নাইটিটা পরে নেয়। অনেক টানাটানি করেও নাইটিটাকে হাঁটুর নিচে নামানো যাচ্ছে না। আর না পেরে জুই রেখে দেয়। ভাবছে কিভাবে আশিকের সামনে যাবে। ওয়াশরুম থেকে বের হওয়ার আগে ভালোভাবে দেখে নেয় আশিক রুমে আছে কিনা। আশিককে রুমে না দেখে জুই ওয়াশরুম থেকে বের হয়। তারপর আয়নায় নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে জুয়ের। আশিকের কথা অনুযায়ী ঠোঁটে গাঢ় করে লিপস্টিক আর চোখে কাজল দেয় জুই, প্লাস চুলগুলো পিঠে ছেড়ে দেওয়া। আশিকের রুমে আগমন। জুই লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আশিক খাবার গরম করে আনতে গিয়েছিল। খাবারগুলো আশিক টেবিলের উপর রেখে জুয়ের সামনে আসে। জুইকে একবার মন ভরে দেখে নেয়। জুয়ের দিকে তাকিয়ে দেখে সে লজ্জায় মাথা নিচু করে আছে। আশিক জুয়ের মাথা উঁচু করে জুয়ের কপালে চুমু দেয়। চলো। আশিক জুইকে চেয়ারে বসায়, নিজেও জুয়ের পাশে বসে। তারপর জুইকে নিজের হাতে খাইয়ে দেয়। আমাকে দিবে না? তো দাও। জুইও খাবার প্লেটটা আশিকের কাছ থেকে নিয়ে আশিককে খাইয়ে দেয়। খাবারের আগে জুয়ের হাতে কিস করে আশিক। জুই কেঁপে ওঠে। আশিক মুচকি হাসে। এভাবে দুইজন খাওয়া শেষ করে খাবারগুলো দুইজনেই তৃপ্তি দিয়ে খায়। তুমি বসো, আমি আসছি। আশিক খাবারের প্লেটগুলো রান্নাঘরে রেখে আসে। আশিক রুমে আসে। জুই, ভালোবাসি। আমিও আপনাকে খুব ভালোবাসি। সত্যি? তাহলে কি তোমাকে আমি আমার নিজের মতো করে ভালোবাসার অধিকার পাবো? জুই, দিবে কি সেই অধিকার? প্রমিস, নিজের সবটুকু উজাড় করে ভালোবাসবো তোমাকে। তুমি বলো, তুমি কি আমাকে সেই অধিকারটা দিবে? আশিক জুইকে কোলে তুলে নিয়ে তাদের রুমের পাশের রুমটায় যায়। জুইকে বিছানায় শুইয়ে দেয় আশিক। তারপর আশিক গিয়ে দরজাটা অফ করে দেয়। রুমটা ছিল মোমবাতি দিয়ে সাজানো। মোমবাতির আলোয় অপরূপ লাগছে রুমটাকে। আশিক আগে থেকেই জানতো জুই তাকে ভালোবাসে, কারণ জুই ভুল করে কার একটা ডায়েরি আশিকের রুমে ফেলে এসেছিল, যেখানে সে
আশিককে ভালোবাসার সব কথা লিখে রেখেছিল। এটাও লিখে রেখেছিল যে সে আজকে আশিককে তার ভালোবাসার কথা বলবে। আশিকের সব দোষ ভুলে গিয়ে আশিককে আজ সে আপন করে নেবে। আশিক বিছানায় শুয়ে জুঁয়ের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে পাগলের মতো চুষতে থাকে জুঁয়ের ঠোঁট। জুঁইও আবেশে চোখ বন্ধ করে আছে। হঠাৎই আশিক জুঁয়ের ঠোঁট ছেড়ে দিয়ে উঠে বসে। আশিকের কোনো রেসপন্স না পেয়ে জুঁই চোখ খুলে ডিম লাইটের আলোয় জুঁই দেখে আশিক তার দিকে তাকিয়ে আছে। জুঁই দেখে আশিকের চোখে শুধু নেশা আর নেশা। জুঁই আশিকের চোখের ভাষা বুঝে নেয়। জুঁই, আমি তোমাকে নিজের মতো করে ভালোবাসতে চাই, সেই অধিকারটা দিবে? আশিক জুঁয়ের থেকে উত্তরটা পেয়ে যায়। তাই আশিক জুঁয়ের উপর ভর দিয়ে নাইটির ফিতায় হাত দেয়। জুঁয়ের হার্টবিট বেড়ে যায়, পুরো শরীরটা কেঁপে ওঠে জুঁয়ের। লাইট অফ করে দিন। আশিক লাইট অফ করে দেয়। নাইটির ফিতা খুলে নাইটিটাকে ছো মেরে ফেলে আশিক জুঁই নিজেকে ব্ল্যাঙ্কেটে জড়িয়ে নেয়। আশিক জুঁয়ের গলায় পুরো মুখে বুকে পেটে পাগলের মতো চুমু খাচ্ছে। জুঁই এক হাতে বিছানা আর আরেক হাতে আশিকের চুল খামচে ধরে আছে। আশিক জুঁইকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। জুঁইও আশিকের বুকে চুমু দেয়, আশিকের সাথে নেওয়া পাঙ্গা নেয়। ওই রাতেই দুইটি মনের মিলন ঘটে। দুইটি আত্মা একে অপরের মাঝে মিশে যায়, নিজেদের জড়িয়ে নেয় ভালোবাসার বন্ধনে। এই বন্ধনটার শুরু অবহেলা দিয়ে আর এর শেষ ভালোবাসা দিয়ে, অর্থাৎ অবহেলা অতঃপর ভালোবাসার মধ্য দিয়ে আরও দুইটা জীবন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। জুঁইও খুব খুশি এটা জেনে যে তার কপালে সুখের অধ্যায়গুলো বুঝি শুরু হলো। এখন জুঁইয়ের জীবনের কোনো না পাওয়ার দুঃখ নেই, আছে শুধু সুখ আর সুখ। এভাবে দুইজনের মধ্যে মিশে থাকতে চায়। জুঁই আর আশিক গড়ে তুলতে চায় ভালোবাসার। সুখে থাকুক জুঁই আর আশিকের 1000 বছর, বেঁচে থাকুক তাদের ভালোবাসা। এভাবেই অব্যাহত থাকুক তাদের এই অসমাপ্ত ভালোবাসার গল্পটি।